আবার আগুনও দিচ্ছে। ও তো লাকি ভাই যে বিয়ের পরে খেলা নাই, ঘরে সময় দিতে পারছে। সত্যের সন্ধানে আমরা জাগ্রত, দেশের কল্যাণী প্রতিদিন। ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস টাইম। সবাইকে আমরা আমাদের ভোরের পাতার যে স্পেশাল লাইভ আড্ডা, সেই লাইভ আড্ডার আমাদের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করছি আমাদের আজকের আয়োজন। রাকিব ভাই শুরু করেন, শুরু করে তো থাইমা গেলেন। আমাদের আজকের আয়োজনে আমরা যে টপিকটি বেছে নিয়েছি সেটা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে আসলে কেমন চলবে আন্তর্জাতিক ক্রিকেট, সেটি নিয়ে আমরা আড্ডা দিব। এবং আজকে এই আয়োজনে আমাদের সঙ্গে যারা যোগ দিয়েছেন তারা সবাই স্পেশাল গেস্ট। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট আমাদের সঙ্গে আছেন, সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, একই সঙ্গে যোগ দেবেন জাতীয় দলের অলরাউন্ডার সৌম্য সরকার, পাশাপাশি সিনিয়র ক্রীড়া সাংবাদিক এবং বার্তা 24 এর স্পোর্টস এডিটর এম কায়সার। আপনাদের চারজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ। আমরা যেটা আলোচনার শুরুতে বললাম যে করোনার পরিস্থিতির কারণে আসলে ঠিক এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট কেমন চলবে বা কিভাবে মাঠে গড়াবে সেটি নিয়ে বিভিন্ন ধরনের সংশয় ছিল, কিন্তু সব সংশয় আসলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তাদের আয়োজনে 8ই জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ সেটি কিন্তু শুরু হচ্ছে সাউদাম্পটনে, এবং মার্চের পর যে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে গিয়েছিল সেটি কিন্তু আবার পুনরায় চালু হচ্ছে এই টেস্ট ম্যাচের মধ্য দিয়ে। আমরা শুরুতেই একটু এই বিষয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে যেহেতু সৌম্য সরকার আছে, অনেকদিন ধরে পুরো দল আলাদা করে মানে বাইরেই রয়েছে, ঘরোয়া ক্রিকেট যেহেতু বন্ধ রয়েছে, ঢাকা লিগের মাত্র একটাই ম্যাচ হয়েছিল। একটু সৌম্যর কথা শুনতে চাই। সৌম্য, এই ম্যাচটা ঘিরে আসলে নিশ্চয়ই এখন ক্রিকেটাররা আশাবাদী হচ্ছে যে অ্যাটলিস্ট 3 মাসের বিরতির পরে হলো আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরছে। সৌম্য তো লাইনে নাই ভাই। আচ্ছা, সৌম্যকে বোধহয় আমরা পাচ্ছি না। আশরাফুল, এই প্রশ্নটার উত্তর একটু দিবেন প্লিজ। সেটি হচ্ছে যে প্রায় 3 মাস পরে আবার ঠিকই মাঠের ক্রিকেট ইন্টারন্যাশনাল সার্কিটে ফিরছে, বিশেষ করে এই ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে। এটা নিশ্চয়ই ওভারঅল ক্রিকেটের জন্য একটা দারুণ খবর। অবশ্যই, আসলে 3 মাসের বেশি হয়ে গেল যে লকডাউনে আছি আমরা। ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন, ডোমেস্টিক ক্রিকেট, তো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট দিয়েই শুরু করাটা সম্ভব আর কি। এই কারণে বলছি, আমাদের বাংলাদেশও যদি আমরা চিন্তা করি, আমাদের ডোমেস্টিক কিন্তু আমরা স্টার্ট করাটা একটু ডিফিকাল্ট আমাদের জন্য, কারণ ডোমেস্টিকে যখনই আপনি স্টার্ট করবেন এটা কিন্তু প্রায় 150 থেকে 200 প্লেয়ারের চিন্তা করতে হবে, তার সাথে অফিসিয়াল প্লেয়ার সবাই। কিন্তু ইন্টারন্যাশনাল খেলাটা এখন যেমন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু অলরেডি 1 মাস আগে চলে গিয়েছে ইংল্যান্ডে, এবং পাকিস্তানও অলরেডি আমরা দেখলাম যে ইংল্যান্ডে চলে গিয়েছেন। তাদের 9 জন প্লেয়ারকে কিন্তু পজিটিভ দেখা গিয়েছেন কোভিড-19 এর। তো এটা কিন্তু হবে এখন এমন একটা সিচুয়েশন, আমার কাছে মনে হচ্ছে এই কোভিড-19 নিয়েই কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে যতদিন আমরা বেঁচে থাকবো, যেহেতু এখনো ভ্যাকসিনটা আসে নাই। তো সেই কারণে আমার মনে হয় যে ইংল্যান্ড সবসময়, ওরা টেস্ট ক্রিকেট বলেন, ওরা ক্রিকেটটাই আবিষ্কার করেছেন, তো এই দিক দিয়েও তারা অনেক এগিয়ে আমাদের থেকে, যে না, ওদের খেলাটা শুরু করার জন্য ওরা অলরেডি 1 মাস আগে থেকে প্ল্যানিং করে ফেলেছেন। আমাদের একটা সুযোগ ছিল যে শ্রীলঙ্কা ট্যুরটা আমরা শুরু যাবো কিনা, কারণ যেহেতু শ্রীলঙ্কা দেশটা সেফ ছিল। আপনার অন্য কান্ট্রি, এশিয়ার মধ্যে কিন্তু সবচেয়ে সেফেস্ট কান্ট্রি এখন শ্রীলঙ্কা কি ধরা হচ্ছিল, যে ওদের শনাক্ত হচ্ছে কম এবং মারাও গিয়েছেন খুব কম। তো একটা সুযোগ ছিল আমাদেরও,
কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড বা আমাদের প্লেয়াররা হয়তো আমরা চিন্তা করেছি যে না, বেঁচে থাকলে আর অনেক কিছুই করা সম্ভব। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার শুরু তো করতেই হবে, একদিন না একদিন শুরু করতেই হবে। যেহেতু এখন এমন একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে ন্যাশনাল টিম দিয়ে কিন্তু সবকিছু করা সম্ভব। এখন যদি আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদের নিয়ে ক্রিকেট বোর্ড চাইলেই কিন্তু 1 মাস আগে, কারণ এভরিডে দেখছি সৌম্য সরকার ফেসবুকে দেখছি যে সে ফিটনেস ট্রেনিং করছেন। তো যেহেতু আমিও খেলোয়াড়, পাইলট ভাইও খেলোয়াড়, আমি এখনো খেলছি, পাইলট ভাই হয়তো বা রিটায়ার করে ফেলেছেন। তো আমার খেলার এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হয় যে খেলার ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি ফিটনেস ঠিক থাকে, স্কিলটা, যারা ট্যালেন্টেড ক্রিকেটার, এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার, তাদের কিন্তু স্কিল 15 থেকে 20টা নেট সেশন হলে আমার মনে হয় যে রিদমে চলে আসা সম্ভব। তো আমার মনে হয় যে শ্রীলঙ্কাতে আমাদের হয়তো বা এখনো জানি না যে এটা কি ক্যান্সেল করে ফেলেছে নাকি ফিউচারের জন্য রেখে দিয়েছে, কিন্তু আমার মনে হয় যে আমরা যেহেতু ন্যাশনাল টিমের প্লেয়াররা মুশফিক, মাহমুদুল্লাহ, সৌম্য, তাদের এভরিডে আমি ভিডিও দেখছি যে তারা এভরিডে রানিং করছেন, ট্রেডমিলে, জিম করছেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন। তো এটা যেহেতু করছেন, তো শ্রীলঙ্কায় আমরা হয়তো বা, আমার কাছে মনে হয় যে সবাই মিলে, যদিও তাদের ফ্যামিলিটা খুব আমাদের যেহেতু আমিও ওই পার্ট, ক্রিকেটের পার্ট, তারপর আমার মনে হয় যে এই সময় কিন্তু দেখেন ডাক্তার ওরা কাজ করছেন, পুলিশ ওরা কাজ করছেন, ওরা কিন্তু এই সময় ওদের কাজ কিন্তু করছেন। তো আমাদের যেহেতু সুযোগ আসছিল, সেফ কান্ট্রি শ্রীলঙ্কা, সেখানে যদি আমাদের প্লেয়াররা 1 মাস আগে যেহেতু আমরা 5 স্টার হোটেলে থাকি, আমাদের ন্যাশনাল টিমের ফ্যাসিলিটিসটা কিন্তু ডিফারেন্ট। অন্য আপনি যদি ডোমেস্টিকের কথা বলেন ওইটা একরকম, ন্যাশনাল টিমের ফ্যাসিলিটিস অন্যরকম। তাদের আমরা চাইলেই একজনের সাথে একজন রাখতে পারবো, চাইলেই আমরা একদম সুযোগ সুবিধা দিতে পারবো, বেশ সুযোগ সুবিধাটাই দিতে পারবো। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডকে আর কি ওয়েলকাম জানাচ্ছি যে এমন এক সময় তারাই শুরু করছেন। তারপর পাকিস্তান গিয়েছেন, পাকিস্তানও শুরু করবেন, ইংল্যান্ডের সাথে খেলবেন। তো আমাদেরও তাড়াতাড়ি প্ল্যান করা উচিত, ক্রিকেট বোর্ডের এবং প্লেয়ারদের মেন্টালি আরেকটু স্ট্রং হয়ে পজিটিভ হতে পারে। আমাদের এখন যে কেউ পজিটিভ হতে পারে, পজিটিভ হলেই যে আমরা শেষ হয়ে যাব এইভাবে চিন্তা না করে আমার মনে হয় যে আমাদের আরো পজিটিভ চিন্তা করা উচিত, সেফ থেকে আমাদের শুরু করা উচিত। এক্স্যাক্টলি। আমি একটু পাইলট ভাই আপনার কাছে জানতে চাই, পাইলট ভাই যেহেতু মানে ইন্টারন্যাশনাল সার্কিটে ক্রিকেট ফিরেই আসতো, এই কারণ ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু ইংল্যান্ডে গিয়েছে বেশ কিছুদিন আগে, প্রায় মাসখানেক আগে তারা সেখানে গিয়েছে। ওখানে গিয়ে তারা আবার আরেকটা করোনা টেস্ট দিয়েছে, এরপর হোম কোয়ারেন্টাইনে ছিল, সেখানে তারা প্র্যাকটিস করেছে, এরপর হচ্ছে মাঠের লড়াইটা শুরু হচ্ছে জাস্ট 1 সপ্তাহ পরে। এইটা এক অর্থে যেমন ইতিবাচক, একই সঙ্গে আইসিসিও কিন্তু নিয়ম নীতির মধ্যে বেশ কিছু পরিবর্তন এনেছে যাতে ক্রিকেটারদের স্বাস্থ্যটা মানে সবার আগে প্রায়োরিটি পায়। এবং আগে যেটা ছিল যে কেউ ইনজুর্ড হয়ে গেলে মাঠে তাকে রিপ্লেস করা যেত না, তাকে রিপ্লেস করার সুযোগ আছে। বলে এখন আর পেস বোলাররা লালা ব্যবহার করতে পারবে না, যাতে করে হেলথ সিকিউরিটিটা থাকে। একই সঙ্গে দর্শক শূন্য মাঠে কিন্তু খেলা হচ্ছে। তো আপনার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল ম্যাচ শুরু করার জন্য এই অ্যারেঞ্জমেন্ট গুলো ঠিক ছিল, নাকি আপনার মনে হয় যে আরেকটু সময় নিয়ে, আরেকটু গুছিয়ে, দর্শক নিয়ে অন্যভাবে করা যেতে পারে? না রাকিব ভাই, আমার মনে হয় যে আমি আশরাফুলের সাথে একমত। এই সময়টা আসলে কতদিন যাবত এরকম করোনা চলবে বা এই ভাইরাস থাকবে এটা বলা খুব কঠিন। আপনি যদি দেখেন যে প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু এখন খোলা, ডাক্তারদের কথা যেমন বললো, প্রত্যেকটা অফিসে কিন্তু খোলা, বিকজ তারা সবাই কিন্তু বিজনেস করছে, বা ব্যাংক বলেন সবাই কিন্তু খোলা। এর মধ্যে থেকে কে কতভাবে সুন্দরভাবে ফ্যাসিলিটিসটা, যে কথাটা বলছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, সেইটা মেনটেন করে আপনাকে কিন্তু আলটিমেটলি থাকতে হবে এবং সেইভাবে অর্গানাইজেশন চালাতে হবে। আমার কাছে আমি মনে হয় বাংলাদেশের ডোমেস্টিকের কথা যদি হয়, ইন্টারন্যাশনাল ম্যাচ তো খুবই সম্ভব যদি আপনি ইন্টারন্যাশনাল ম্যাচের আমাদের এনভায়রনমেন্টটা কিন্তু খুবই সুন্দর, একটা প্লেয়ার কিন্তু সিঙ্গেল একটা রুমে থাকে। ওই ধরনের প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে প্ল্যান করে সেই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে মাঠে যেন দর্শকবিহীন। এখন কিন্তু টিভি রাইটস থেকে বেসিক্যালি ফাইন্যান্সিয়ালি যে জিনিসটা টিভি রাইটস থেকে টাকাটা আসে, মাঠে হয়তো যে ধরনের দর্শক থাকে সেই জায়গা থেকে কম বসে। যদিও হয়তো মাঠে দর্শক ছাড়া খেলাটা আসলে কেমন লাগে, বাট আপনার ওই ইন্ডাস্ট্রিটা চালানোর জন্য কিন্তু আপনাকে কিন্তু ওই পথটাই বেছে নিতে হবে। আমার কাছে মনে হয় ইংল্যান্ড সেই পথটাই বেছে নিয়েছে, এবং ভবিষ্যতে দেখবেন যে সবাই, সব দলই আছে যারা যারা এস্টাবলিশ এবং যারা প্ল্যান ভালো করেছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারা কিন্তু এটা করবেই।
তো আরেকটা জিনিস করা যেতে পারে, ডোমেস্টিকটাকে কিভাবে করা যেতে পারে সেটা আমার কাছে মনে হয় যে ঢাকা লিগটা হয়তো কঠিন, বিকজ ঢাকা লিগে আমাদের ক্লাবগুলো কিন্তু আমি বলবো যে ওয়েল সেটেল না। ওয়েল সেটেল বলতে আমাদের টাকার ব্যবস্থাগুলো খুব একটা ভালো না ঢাকা লিগের। 12টা টিমের যে চিন্তা ভাবনা বা যেভাবে রাখে, সেখানে কিন্তু বড় ধরনের একটা সোশ্যাল ডিস্টেন্স একটা ক্ল্যাশ করবে, যেখানে কিন্তু বড় ধরনের রিস্ক থাকবে। কিন্তু আমার মনে হয় যে ফার্স্ট ক্লাসে যে খেলাগুলো হয়, বিসিএল খেলা হয়, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা লিমিটেড খেলোয়াড় দিয়ে আমরা যদি কোনো একটা জায়গায় যদি জোন করে যদি আমরা ওই রকম এনভায়রনমেন্ট করে, বাট এটা সুন্দরভাবে প্ল্যান করতে হবে। আপনার কিন্তু ডাক্তাররা যেভাবে কাজ করছে ঠিক এরকমই হবে। কি আপনি যখন ডোমেস্টিক ক্রিকেটটা খেলবেন, সাধারণত আপনি কিন্তু তার মানে আপনি ওই প্র্যাকটিসের মধ্যে, চর্চার মধ্যে থেকে গেলেন, এবং সাধারণত আপনি যদি তার মধ্যে যদি ইন্টারন্যাশনাল ম্যাচ গুলো চলে আসে, তাহলে আপনি কিন্তু সুন্দর ফিট হয়ে কিন্তু আপনি মাঠে নামতে পারছেন। এই দুটো জায়গা আমার কাছে মনে হয় যে সম্ভব, যেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা সম্ভব, আর এটা হচ্ছে যে আমি বলবো যে ডোমেস্টিকের ফার্স্ট ক্লাস গ্রেডটা। বিকজ আমাদের স্ট্রাকচার কিন্তু অন্য ক্লাবগুলোর ওরকম ভালো না, যে টাকার ব্যবস্থা বলেন বা তো বাসের সাপোর্ট গুলা বলেন, সবকিছু এরকম ভাবে ভালো না। যেটা হচ্ছে আমাদের ফ্লাইটে, ফার্স্ট ক্লাসে আমরা কিন্তু ফ্লাইটে মুভমেন্ট করি, তো ফুল একটা টিম হয়তো ফ্লাইটে মুভ করলো, অথবা কক্সবাজারের মতো জায়গায়, যেহেতু এখন ওখানে মানুষই নাই, ওরকম জায়গায় হয়তো আপনি একটা ভেনু বানায় হয়তো দেখা গেলো যে 2টা হোটেলে 3টা হোটেলে দেখা গেলো ফুল টিম মেম্বার গুলোকে, হয়তো 4টা টিমকে, বিসিএল এ যেমন 4টা টিমকে ওইখানে অ্যাকোমোডেট করলেন, এবং ঠিক ওই আলটিমেটলি বাসায় থেকে যে সোশ্যাল ডিস্টেন্স আপনি মেনটেন করছেন, সেটা আমার মনে হয় ওখানে থেকে সম্ভব, যদি আপনি ওই রকম চিন্তা ভাবনা করা যায় যে আমি প্লেয়ারদেরকে রাখবো, ওইভাবে মেনটেন করবো। এটা বিসিএল এ হতে পারে বা এনসিএল এ হতে পারে। আপনি আমার কাছে মনে হয় কক্সবাজার কিন্তু সুন্দর একটা জায়গা এই মুহূর্তে, যে কোনো মানুষই নাই ওখানে, হোটেলগুলো একদমই ফাঁকা। কোনো 2টা-3টা হোটেলকে যদি ওইভাবে করা যায়, তাহলে আমার মনে হয় সম্ভব, অসম্ভব কিছু না। বাট তার আগে সুন্দরভাবে প্ল্যান করে নিতে হবে যে কিভাবে আমরা প্লেয়ারদেরকে টেক কেয়ার করবো। রাইট। পাইলট ভাই, এই ব্যাপারে আমি একটু আর্গু করার একটা পয়েন্টও আসতে পারি। তার আগে আমি একটুখানি কাইসার ভাইয়ের কাছে যেতে চাই। কাইসার ভাই, সেটা হচ্ছে যে সাউদাম্পটন, আপনি জানেন যে যেই ভেন্যুতে খেলা হবে, রোজ বোল যে স্টেডিয়াম, সেখানে প্রথম ম্যাচটা হবে। এরপর হচ্ছে ম্যাচ হবে ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ডে, এবং সবগুলো ম্যাচ হবে দর্শক শূন্য স্টেডিয়াম। আমরা মানে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেট মানে জানি হচ্ছে একবারে জেন্টলম্যানরা সবাই আসলে মাঠে যাবে, ক্লাব দিবে, দল কোনো প্লেয়ার যখন ইন্ডিভিজুয়ালি ভালো খেলবে, দল যখন ভালো খেলবে, সেই জায়গা থেকে আসলে এই টেস্ট ম্যাচটা কেমন হবে বলে আপনার মনে হয়, বা ওভারঅল সিরিজটাই কেমন হবে? ধন্যবাদ রাকিব। আসলে দেখুন, আমি আশরাফুল এবং পাইলট ভাইয়ের দুজনের কথাই শুনছিলাম। তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে ফিরে আসছে ক্রিকেট, সেটাও কথা বলেছেন, এবং সেই সঙ্গে বলেছেন কিন্তু যে ডোমেস্টিক ক্রিকেটের দিকেও আমাদেরকে কিন্তু তাকাতে হবে। আমি সেই প্রসঙ্গে পরে যাচ্ছি, তার আগে আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। দেখুন, ইংল্যান্ডের মতো জায়গায় কিন্তু আপনি এই মুহূর্তে পুরো বিশ্বের যা করোনা ভাইরাস পরিস্থিতি, তাতে ইংল্যান্ডের মতো জায়গায় কিন্তু আপনি এই পরিস্থিতিতে খেলতে পারেন। কিন্তু আমার মনে হয় না যে আপনি যদি অন্য কোনো জায়গায় এই 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 সিরিজটা যদি এই মুহূর্তে যদি এরকম কোন সিরিজ খেলার জন্য কোনো দল চেষ্টা করতো, তাহলে তারা সফল হতো। কেন সফল হয়েছে ইংল্যান্ড? তার কারণটা হলো যে দেখুন, ইংল্যান্ডের মাত্র কিন্তু এত সময় কিন্তু আমরা দেখেছি, কিন্তু কখনো কিন্তু আমার ক্রিকেট ক্যারিয়ারে আমি কিন্তু কখনো দেখিনি যে একই সিরিজের 2টি টেস্ট ম্যাচ একই মাঠে হচ্ছে। এটা আমার মনে হয় আশরাফুল এবং পাইলটও কখনো দেখেননি, এবং তারা কখনো খেলেনি নয় যে আপনার টানা দুটো টেস্ট একই মাঠে হচ্ছে, যেটি কিন্তু ম্যানচেস্টারে হচ্ছে। তার কারণটা হলো যে ইংল্যান্ডে এই সিরিজের জন্য, ওয়েস্ট ইন্ডিজের সিরিজের জন্য আপনার ম্যানচেস্টার ইউনাইটেড এই বায়োসিকিউর এনভায়রনমেন্ট করেছে। তো বাংলাদেশের পক্ষে বা শ্রীলঙ্কার পক্ষে কিন্তু এই মুহূর্তে তাদের কোনো স্টেডিয়ামকে বা কোনো একটা পুরো মাঠকে আপনি বায়োসিকিউর এনভায়রনমেন্ট করাটা সম্ভব না। বায়োসিকিউর এনভায়রনমেন্টটা কিরকম আমি একটু ব্যাখ্যায় যাচ্ছি। সেটি হলো যে দেখুন, প্রত্যেক দিন ক্রিকেটাররা যখন মাঠে যান, তাদেরকে কিন্তু একটা টেন্টের মধ্যে দিয়ে যেতে হয়, একটা তাঁবুর মধ্যে দিয়ে যেতে হয়, এবং সেখানে কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হয়। প্রত্যেকের কিন্তু আপনার তাপমাত্রা মাপা হয়। তারপরে তারা যে ব্যাগ নিয়ে যান, সেই ব্যাগটা আলাদা স্যানিটাইজ করতে হয়। তারপর তারা যখন হোটেলে ফিরেন, সেখানেও কিন্তু তারা আলাদাভাবে ফিরেন, একজোট হয়ে কিন্তু ফিরেন না। এবং তারা যখন যে হোটেলে যে রুমে থাকেন, সেই রুমে কিন্তু সিঙ্গেল রুম তারা ইউজ করেন, সেই রুমে কিন্তু কোনো চাবি নেই। তাদের চাবিটা কোথায় রয়েছে? চাবিটা রয়েছে তাদের কিন্তু মোবাইলের অ্যাপস এর মাধ্যমে তারা কিন্তু দরজা খুলে থাকেন। এবং লিফট ব্যবহারের সিস্টেমটা কি রয়েছে? লিফট ব্যবহারের সিস্টেমটা হলো যে আপনি 4জন ছাড়া আর মাত্র 4জন একসঙ্গে লিফটে উঠবেন, এবং সেই 4জন কিন্তু চারদিকে মুখ করে থাকবেন। এই যে এত জটিলতা বা এত আপনার সামাজিক যে নিরাপত্তা বজায় রাখার যে পদ্ধতি, আমার মনে হয় যে এটা অন্য কোনো জায়গায় এই মুহূর্তে করাটা খুবই অসম্ভব একটা বিষয় হয়ে দাঁড়াবে। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো যে
তাদের কিন্তু ম্যাক্সিমাম সময় আপনার অ্যাক্রিডিটেশন গলায় দিয়ে রাখতে হবে প্র্যাকটিসের সময় এবং অন্যান্য সময় কিন্তু ছাড়া। বাদ বাকি তারা যখনই যেখানে থাকবেন অ্যাক্রিডিটেশনটা তাদের গলায় ঝুলাই রাখতে হবে। কারণটা হলো যে সেই অ্যাক্রিডিটেশনের মধ্যে একটা চিপ রয়েছে, যেই চিপে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কোন সময় কোন জায়গাটায় ছিলেন। এর ফলে যদি কোনো একজন ক্রিকেটার আপনার পজিটিভ হন, তাহলে সেই ক্রিকেটার কাদের সাথে মিশেছিলেন, তার কন্ট্যাক্ট পারসন কারা ছিল, সেটি কিন্তু খুঁজে বের করা সম্ভব হবে। এই যে জটিলতাগুলো নিয়ে তারপর আপনি মাঠের ক্রিকেটে খেলবেন, ভেরি টাফ। বলাটা খুব সহজ, কিন্তু আমার মনে হয় যে ক্রিকেট যেহেতু আপনার একটা মেন্টাল গেম, আপনার কিন্তু মানসিক ভাবেও কিন্তু আপনাকে যেভাবে প্রস্তুতি নিতে হবে, এত জটিলতার মধ্যে থেকে আপনি মানসিক ভাবে প্রস্তুতি নেওয়াটা আমার মনে হয় খুবই টাফ। তারপরও ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ দল যে খেলছে। আচ্ছা ভাই, আপনাকে একটু ইন্টারাপ্ট করি। এই টাফ তো অবশ্যই, কিন্তু এই সিচুয়েশনে আপনাকে আসলে এই টাফ সিচুয়েশনের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, এটাই হচ্ছে রিয়ালিটি। একটু সৌম্য সরকারকে যেহেতু আমরা পেয়ে গেছি, সৌম্যকে একটু সৌম্যর কাছে জানতে চাই। সৌম্য, একটা খুশির খবর হচ্ছে অবশেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু মাঠে ফিরছে। আপনি জানেন যে 8 জুলাই থেকে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ শুরু হবে, এরপর পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের আরেকটা সিরিজ শুরু হবে। মানে আপনারা মানে এই মানে প্রায় 3 মাসের উপরে একেবারে ক্রিকেটের বাইরে আছেন। তিনটা সিরিজ এরই মধ্যে বাতিল হয়ে গেছে। নিউজিল্যান্ড আসার কথা ছিল, আপনাদের অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ, সেটাও হচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে আপনাদের আরেকটা অ্যাওয়ে সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল, সেটাও হচ্ছে না। আপনারা আসলে কতটা হাংরি হয়ে মানে ম্যাচে ফেরার জন্য বা মাঠে ফেরার জন্য ওয়েট করছেন? সাতক্ষীরার নেটওয়ার্ক কি ভালো না? সৌম্য, সৌম্য, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আম্পান হিট দিছে। না মিউট করা ছিল। না আম্পান আবার হিট করেছে ভাই সৌম্য। এখন বল। আচ্ছা, না, সৌম্য, প্রশ্নটা বুঝতে পেরেছেন তোমার? যেটা বলছিলাম, দেখেন আমরা মাঠে থাকতেই পছন্দ করি, আমাদের কাজটাই মাঠে। তো মাঠটাকে সব থেকে বেশি মিস করছি। আমরা তারা যখন খেলা শুরু হচ্ছে, আমাদের কিন্তু সব থেকে বেশি খারাপ লেগেছে যে আমরা একই জিনিস খেলি, তারা খেলতে পারছে, অন্য দেশগুলো খেলতে পারছে, আমরা খেলতে পারছি না। তো মাঠটাকে যেমন মিস করছি, এবং একটা জিনিস পজিটিভ চিন্তা করতে পারি যে অন্য দেশগুলো মাঠে ফিরছে, আমাদেরও একটা সামনে চান্স আসতেছে যে আমরা ওইটার দিকে তাকিয়ে আছি, যে অ্যাটলিস্ট এখন মাঠের খেলাগুলো দেখতে পারবো টিভিতে, যে লাইভ খেলাগুলো এতদিন এত পরিমাণ আগের খেলাগুলো দেখেছি, নিজের খেলা বলেন বা আগের ম্যাচগুলো সবার বড় বড় প্লেয়ারদেরকে। তো এক প্রকার মানে দেখতে দেখতে নিজেদের মধ্যে একটা চলে আসছে, কবে লাইভ ম্যাচ দেখবো, কবে আবার এক্সাইটিং ম্যাচ দেখবো। তো টিভিতে আবার খেলা দেখতে পারবো লাইভ, এটা যেমন ভালো লাগছে, তার পাশাপাশি অবশ্যই অনেক বেশি কষ্ট লাগছে যে আমরা খেলতে পারছি না। তো এখন যে সিচুয়েশন চলছে, এটাও একটা খেলাই চলতেছে, আমাদের একটা লম্বা টেস্ট ম্যাচ চলতেছে, যার কোনো ডেরই ঠিক নাই যে কতদিন এই টেস্ট ম্যাচ চলবে, কতদিন যে সার্ভাইভ করতে হবে, আরো কতদিন সামনে। তো এটাও একটা খেলার মতোই আমাদের লাইফের একটা চলে আসছে। তো এখন বলের মতো এখন আমাদের দিয়ে সার্ভাইভ করা লাগছে। তো যেমন মিস করছি ক্রিকেটকে, এবং শুনে ভালো লাগছে যে না, মাঠে ক্রিকেট ফিরছে। সৌম্য, আপনার কাছে আরেকটা বিষয় জানার, সেটা হচ্ছে যে আশরাফুল এবং পাইলট ভাই দুইজনই বললেন যে এখন আসলে ইংল্যান্ডের এই সিরিজটা আসলে একটা এক্সাম্পল তৈরি করবে, এটাকে ধরেই হয়তো অন্যান্য দেশগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কিভাবে ফেরানো যায় সেটা নিয়ে পরিকল্পনা করবে। তারা যে রকম হেলথ সিকিউরিটি বা সেফটির ইস্যুস গুলো নিয়েছে, সেই জিনিসগুলো মাথায় নিয়ে সবাই প্ল্যান করবে। আর আপনারা মানে হয়তোবা টেকনিক্যাল কাজ যেগুলো সেগুলো হচ্ছে না, কিন্তু মাঠে ফেরার জন্য আপনারা আসলে কতদিন সময় লাগতে পারে? লাইক হচ্ছে যে আপনি হয়তো ফিটনেসটা ঠিক রেখেছেন, কিন্তু একটা টেস্ট সিরিজ খেলার জন্য আপনাদের আসলে কতদিন ব্যাট বলের প্রিপারেশন দরকার হতে পারে? দেখেন, ডিপেন্ড করে, এটা এক একজনের প্রিপারেশনের উপরে। অনেকে আছে যে যেমন ম্যাচ প্রিপারেশন এক একজনের কিন্তু এক এক রকম থাকে। একজন দেখাচ্ছে ম্যাচের আগের দিন 1 ঘন্টা প্র্যাকটিস করে, একজন 40 মিনিট করে, একজন 30 মিনিট করে, একজন আছে 10 মিনিট করলে হয়ে যায়। তো এটা এক একজনের উপরে ডিপেন্ড করে যে তার কতদিন সময় লাগবে যে তার প্রিপারেশন নিতে। কিন্তু কেউ যদি মেন্টালি
ফিট থাকে এবং মেন্টালি রেডি থাকে সবসময় মাঠে ফেরার জন্য, আমার কাছে মনে হয় তার কম সময় লাগবে। হ্যাঁ, তারপরে অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় 1 মাস তো প্র্যাকটিস করা উচিত, 1 মাস থেকে 3 সপ্তাহ প্রপার মাঠে ব্যাটিং বোলিং এর কাজ করা উচিত, যেহেতু সবাই ফিটনেস এর কাজ করছে। তার পাশাপাশি ফিটনেসটাও তো দেখেন আমরা ঘরে করছি, মাঠেও একটা ফিটনেস এর বিষয় আছে, মাঠের বোলিং ব্যাটিং এর ফিটনেসটা তো অন্যরকম, অন্য অন্য ইসের লেভেলের থাকা লাগে। তো অবশ্যই আমি চাইবো যে সর্বনিম্ন হলেও যেন 3 সপ্তাহ একটা ব্যাটিং বোলিং এর ইয়ে থাকে, সময় লাগবে আমার কাছে মনে হয়, আর 1 মাস হলে খুব ভালো। সৌম্য, মানে আপনার হয়তোবা ব্যস্ততা আছে, সে কারণে আপনার কাছ থেকে কিছু কিছু বিষয় ক্লিয়ার হয়ে নিতে চাই, তারপরে আমাদের অন্য কিছু যে ব্যস্ততা আমরা যাবো। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে একটা ক্যাম্প করে স্কিল ট্রেনিং আপনারা করতে পারেন, আরেকটা হচ্ছে যে ডোমেস্টিক ক্রিকেট দিয়ে আপনাদের স্কিলটা ঝালিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কি আপনারা এটা চান, যেহেতু লিগটা বন্ধ হয়ে আছে ঢাকা লিগটা, যে ঢাকা লিগটার মাধ্যমেই আবার মানে আপনারা ক্রিকেটে ফিরেন এবং ম্যাচ প্র্যাকটিসের মাধ্যমে ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য রেডি হন? ভাই এটা ওই যে আপনি বললেন যে এখন তো খেলার থেকে এখন যে সিচুয়েশনটা চলছে, আমরা ডিপেন্ড করে যে কোনটার দিকে গেলে সবার জন্য ভালো হবে, যে আমরা কোনো সিকিউরিটি মিন সেফটি ছাড়া আমরা যে ডোমেস্টিক খেলতে নেমে যাই, তখন কিছু কেউ হলে তখন বিষয়টা অন্যরকম হয়ে যাবে। আবার একটা জিনিস আছে যে এটা ভালো হয়ে গেলে ক্যাম্পের মাধ্যমে শুরু করা, বা আপনি একটু আগে যে বলছিলেন যে শ্রীলঙ্কা অনেক সিকিউরিটি মেনটেন করে কাজগুলো করছে, এইগুলাও ডিপেন্ড করে যে কাদের এরিয়া কি কি পরিমাণ আছে, তারা কিভাবে করবে। এটা অবশ্যই ক্রিকেট বোর্ডের মাথায় আছে, তারা চিন্তা করছে সব প্লেয়ারদের জন্য, আমাদের জন্য। তো যেটা ভালো হবে, যেটা আমাদের ডক্টররাও আছেন, ফিজিওরাও আছেন, তারা চিন্তা করবে যে কোন জিনিসটা দিয়ে শুরু করলে প্লেয়ারদের জন্য ভালো হবে এবং ভালো কোনটা দিয়ে শুরু করা উচিত। আমার কাছে মনে হয় সেটা তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত এই ডিসিশন। রাইট, আমরা একটু আশরাফুলের কাছে যেতে চাই। আশরাফুল, আপনি নিজে যেহেতু ঢাকা লিগ খেলছিলেন, পাইলট ভাই একটা সলিউশনের কথা বললেন বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আগে হয়তোবা ডোমেস্টিক লঙ্গার ভার্সন গুলো হয়তোবা চালু করা যেতে পারে। সেক্ষেত্রে তিনি বলেছেন যে আইসোলেটেড জায়গা লাইক হচ্ছে কক্সবাজার, সেখানে এই টুর্নামেন্ট করা যায়। মানে আপনার কি এটা নিয়ে অন্য কোনো থট আছে? লাইক মানে বোর্ড যদি সাবসিডি দেয়, তাহলে কি ঢাকা লিগের জন্য কি এই ধরনের কোনো অল্টারনেটিভ ব্যবস্থা করা যায় কিনা, যে কোনো একটা জায়গায় আসলে সবগুলো টিম রেখে? কারণ ফাইন্যান্সিয়াল লস তো সব বোর্ডই কোনো না কোনো ভাবে দিচ্ছে এবং তারা কিন্তু ক্রিকেট ফেরানোর জন্য সম্ভাব্য সবকিছু করছে। আশরাফুল, আমি তো নেট, আশরাফুল কি শুনতে পাচ্ছেন আমাকে? রাকিব, আশরাফুল তো বোধহয় স্ক্রিনে নেই। ওকে, আমরা একটু তাহলে পাইলট ভাই সেম প্রশ্নটার একটু উত্তর দিবেন। সেটা হচ্ছে যে ধরেন ঢাকা লিগের জন্য কি বিসিবি একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে পারে কিনা এই সিচুয়েশনে, লাইক কক্সবাজারে যেহেতু দুটো মাঠ আছে, সেই জায়গায় টিমগুলোকে রেখে বা এরকম কিছু একটা প্ল্যান করা যেতে পারে কিনা? আমি কিন্তু একটু আগে সেই কথাই বলছিলাম যে এটা যদি যেভাবে অন্যান্য কর্পোরেট হাউস গুলো চলছে, আমরা যদি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারি, এবং ঢাকা ক্লাব কিন্তু আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে পারবে না, তাদেরও কিন্তু ফাইন্যান্সিয়ালি এটা বেশ ভালো প্রবলেম হবে এই মুহূর্তে, বিকজ সবই বিজনেস আলটিমেটলি জানেন যে কি অবস্থা, খুবই খারাপ। সেই ক্ষেত্রে বিসিবি যদি সাবসিডি দেয়, খেলাটাকে যদি রান করতে চায়, সেইভাবে যদি আমার কাছে মনে হয় যে ওই প্রক্রিয়াগতভাবে যদি যায়, যে না একটা ভালো মতো অ্যাকোমোডেট করতে চায়, যে শুধু কক্সবাজার না, আমার কাছে মনে হয় যে কোনো জায়গাতেই হয়তো হতে পারে। আপনি যদি দেখেন বাংলাদেশে কোনো হোটেলই কিন্তু এখন আর বিজি নেই, সব ফাঁকা। তো মানে হোটেল তো আলটিমেটলি খুবই একটা ভালো অবস্থা আছে। তো সেই জায়গাগুলোকে যদি আমরা ওই টিম করি এবং ঠিক ওইরকম সোশ্যাল ডিস্টেন্স, যে প্রত্যেকটা টিমের জন্য একটা মেডিকেল টিম থাকলো, যে তাদের সেই অ্যারেঞ্জমেন্ট গুলো দেখবে এবং সেই প্লেয়ার গুলোকে একটা 10 দিন বা 15 দিনের জন্য একটা প্রত্যেককে হয়তো একটা করোনা ভাইরাস টেস্টিং করতে হবে প্রত্যেকটা প্লেয়ারকে। ইংল্যান্ডে আগে এইভাবে, কারণ বিকজ হচ্ছে একটা প্লেয়ার যদি ওখানে যদি ভাইরাস নিয়ে ঢুকে, সবাই কিন্তু
এফেক্টেড হতে পারে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে 15 দিনের একটা সবাইকে একটা জায়গায় নিয়ে আমার মনে হয় যে সেভাবে মানে একটু লম্বা সময়, বাট এটা আমি বলবো যে প্লেয়াররা হয়তো বলবেন যে বোরিং হয়ে পারে এক জায়গায়, কিন্তু আমি বলবো যে তার চেয়ে বেশি বোরিং যে 3 মাস ধরে যদি ঘরের মধ্যে থাকে কোনো খেলাই না খেলে, আলটিমেটলি কিন্তু বরঞ্চ এটাকে 2-3টা পার্টে হয়তো নিয়ে নিতে পারে যে ঠিক আছে 1 মাসের জন্য তারা হয়তো এটা এই ধরনের খেলা খেললো, যত শর্ট টাইমের মধ্যে যত বেশি ম্যাচ করা যায় তাহলে হবে কি খেলার মধ্যে রেগুলার থাকলো। এবং আমার মনে হয় যে এই সাইকেলটা চালু রাতারাতি হয়তো সব সম্ভব না, বাট ইনলি ফার্স্ট স্টেজে হয়তো দেখা হলো প্রিমিয়ার লিগ অথবা ফার্স্ট ক্লাসের যে খেলাগুলো আছে সেগুলো দিয়ে হয়তো এটা যাওয়া যেতে পারে। ওকে, সৌম্য, মানে আপনার কাছে যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে যে যেহেতু আইসিসিও নিয়ম নীতিতে কিছু পরিবর্তন এনেছে, সেই নিয়মগুলো আপনার কি মনে হয় যে দলগুলোর জন্য আসলে ওই নিয়মের সঙ্গে অ্যাডজাস্ট করাটা কতটা টাফ হবে, অথবা কতটা অ্যাডভান্টেজ আসলে দিবে? স্পেশালি পেস বোলারদের জন্য একটু টাফ আছে হয়তোবা, যে ওই বলের যে শাইনটা ধরে রাখার একটা বিষয় থাকে, মুখে লালা ব্যবহার করে, সেটা তো নিষিদ্ধ করেছে। 2বার সতর্ক করবে, এরপর 5 রান ফাইন করার একটা বিধান রাখা হয়েছে। তো এই এই অ্যাডজাস্টমেন্ট গুলো আসলে আপনাদের কতটা টাফ হবে মনে হয়? না ভাই দেখেন, অনেক নিয়ম বা অনেক ইয়ে থাকে, কিছুর জন্য তো কোনো কিছু থেমে থাকে না। অবশ্যই একটা না একটা ওয়ে বেড়ে যাবে। যেমন আমরা যদি প্র্যাকটিস করতাম অবশ্যই কোনো না কোনো প্ল্যান করেই ফেলতাম যে বলটা কিভাবে করবো। তো যারা এটা নিয়ে প্র্যাকটিস করছে তো অবশ্যই কোনো না কোনো উপায় বের করবে। হ্যাঁ, তো নিয়ম যেগুলাই করছে নিয়ম তো মানারই জন্য, তো সেই নিয়মগুলো মেনেই কাজ করতে হবে। বোলাররা অবশ্যই তাদের স্কিল, নতুন একটা স্কিল তৈরি হবে, কারণ যে মানে সবসময় দেখেন একটা না একটা স্কিল কিন্তু বের হচ্ছে কোনো না কোনো দিক দিয়ে। তো এটাও হয়তো বা কোনো না কোনো একটা স্কিল বের করে বোলাররা। আশরাফুলকে আমরা পেয়েছি, একটু আশরাফুলের কাছে জানতে চাই। আশরাফুল, আপনি লিগটা যেহেতু আপনার একটা ম্যাচের পর বন্ধ হয়ে গেছে, মানে আপনি ব্যক্তিগতভাবে কি চাচ্ছেন যে বাংলাদেশের ক্রিকেট কোনটা দিয়ে শুরু হওয়া উচিত? হ্যাঁ, ব্যক্তিগতভাবে তো আমরা সকল যারা ডোমেস্টিক ক্রিকেট খেলি তারা আমরা চাবো ডেফিনেটলি প্রিমিয়ার লিগ দিয়ে শুরু হোক। যেটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা দিয়ে যদি শুরু হয়, কারণ দেখেন ন্যাশনাল টিমের প্লেয়ার বা এইচপি যারা আছেন, আর 50 থেকে 60টা প্লেয়ার হয়তো বা তারা স্টাবলিশ আছেন, আর যে কোনো ক্রিকেট দিয়ে শুরু করলেই তারা চলে যাবে। কিন্তু 130 থেকে 140টা ক্রিকেটার আছে যারা এই প্রিমিয়ার লিগের টাকাটা দিয়ে পুরো একটা বছর ওরা প্ল্যান করে, ওদের সংসার চলে। তো যেহেতু প্রিমিয়ার লিগের খেলাটা বন্ধ হয়ে গেছে, প্রত্যেকটা ক্লাবই কিন্তু 20%, 25% টাকা দিয়েছেন, বাকি টাকা দেয়নি। দিবে কেন? স্বাভাবিক, যেহেতু খেলা হয়নি দিবেও না। যদি খেলাটা হয় তাহলে কিন্তু আমরা ওই 80% টাকাটা পাইতাম। তাহলে কিন্তু আমাদের প্লেয়ারদের ওই সময়, এখন তো টাফ টাইম যাচ্ছে, অলমোস্ট 100 দিনের মতন হয়ে গেল যে আমরা খেলার বাইরে। তো এই কারণে প্রিমিয়ার লিগ দিয়ে শুরু হলে আমাদের প্লেয়ারদের জন্য ফাইন্যান্সিয়ালি আমরা উপকার হব। আর পাইলট ভাই যেটা শুরুতেই বলছে যে আসলে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে শুরু করাটা ডিফিকাল্ট এই কারণে যেটা ফ্যাসিলিটিসটা নাই। আসলে প্রত্যেকটা ক্লাবের কিন্তু থাকার ব্যবস্থা বলেন, বাসের ব্যবস্থা বলেন, সেই জিনিসটা নাই। ফার্স্ট ক্লাসে ওই জিনিসটা করা সম্ভব, যেহেতু ফার্স্ট ক্লাসে আপনার প্র্যাকটিসই হয় 3 দিন 4 দিন। এই কারণে তারপরে আমি যেহেতু ক্রিকেটার, আমার কাছে মনে হয় যে প্রিমিয়ার লিগ দিয়ে শুরু হলে আমাদের জন্য সবারই বেনিফিট হয় আর কি। আমরা যারা প্লেয়ার আমরা ওইটাই চাই, প্রিমিয়ার লিগ দিয়ে যেন শুরু হয়। আসলে রাকিব ভাই কিন্তু অ্যাড করছিল একটা যে যদি বিসিবি সাবসিডি দেয় ক্লাবগুলোকে, যদি হোটেলে রাখে ওই ফ্যাসিলিটি দেয়, তাহলে কিন্তু ঢাকা লিগও করা সম্ভব আমার কাছে মনে হয়। হ্যাঁ, সেটাই বলছি, আমি আসলে ওই সব শুনি নাই, কিন্তু আমার ব্যক্তিগত মতামত যদি নিতে চান আমি বলবো যে প্রিমিয়ার লিগ দিয়ে আমরা আমি বেসিক্যালি মিন করছিলাম যে আমাদের যে ধরনের স্ট্রাকচারটা হয়ে আছে মানে বিগত দিনগুলো থেকে, সেই হিসাবে আমি বলছিলাম যে ফার্স্ট ক্লাসে ওই ধরনের ফ্যাসিলিটিটা থাকে, ঢাকা লিগে থাকে না। এখন বিসিবি যদি এক্সট্রা সাবসিডি দেয় যে আমি সব টিমগুলোকে হোটেলে রাখবো এবং ওইভাবে আমি বলবো যে ম্যানেজমেন্ট অথবা মেডিকেল টিম দিয়ে যদি আমি ক্লাবগুলোকে মানে মনিটরিং করতে পারি, তাহলে কিন্তু ক্লাব লিগেও সম্ভব আমার কাছে মনে হয় ঢাকা লিগটা। এবং এই সাবসিডি কিন্তু পাইলট ভাই প্রত্যেক বছরই কোনো না কোনো ক্লাবের জন্য ক্রিকেট বোর্ডকে দিতে হচ্ছে, এবং অনেক সময় পেমেন্ট ইস্যুতে আমরা জানি যে শেষ মুহূর্তে একাধিক ক্লাবের পেমেন্টের
জায়গা হয়তো বা ক্রিকেটাররা বোর্ডের কাছে গিয়েই চায় এবং বোর্ড সেটা সর্ট আউট করার চেষ্টা করে। কাসেম ভাই, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা নির্দেশনা ছিল যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আসলে মাঠের ক্রিকেট ফেরানো যাবে না বা মাঠের কোনো খেলাধুলায় আনা যাবে না। ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন জুলাইতে খেলা ফেরানোর জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হবে। এটা আসলে বাংলাদেশের স্পোর্টস এর জন্য একটা সুখবর নিয়ে আসবে কিনা, আপনার কি মনে হয়? দেখুন, যেদিন থেকে খেলা শুরু হবে সেদিনই আমি মনে করি যে সেটি বাংলাদেশ শুধু ক্রিকেট দলের জন্য না, যে কোনো খেলার জন্য বা খেলা ক্রীড়াঙ্গনের জন্য সেটি সবচেয়ে বড় একটা সুখের দিন হবে। কিন্তু বাস্তবতাটা হলো যে এই মুহূর্তে পুরো ঢাকা সহ অন্যান্য পুরো বাংলাদেশের যা অবস্থা, তাতে কিন্তু ক্রিকেট খেলার মতো বাস্তবিক অবস্থা কিন্তু নেই। এটি হলো একদম চরম বাস্তবতা। কারণটা হলো এই ঢাকার মধ্যে আপনি কয়েক জায়গায় কিন্তু রেড জোন হিসেবে ঘোষণা করে সেটাকে লকডাউন করেছেন, এবং মিরপুরে যেখানে স্টেডিয়ামটি রয়েছে, ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, সেটাও কিন্তু আপনার রেড জোন এলাকার মধ্যে পড়েছে। আর সৌম্য সরকারের সাথে আমি একমত যে খেলাটা হওয়া প্রয়োজন রয়েছে, কিন্তু তার আগে আপনাকে কিন্তু নিরাপত্তাটা 100% নিশ্চিত করতে হবে। কারণ একজন ক্রিকেটার যদি কোনো কারণে এখানে আপনার কন্টামিনেটেড হন, তাহলে কিন্তু আপনি পুরো খেলাটাই বন্ধ হয়ে যাবে। কারণটা হলো যে সেই ক্রিকেটার কার কার সাথে আপনার কন্ট্যাক্টে ছিলেন সেটাও কিন্তু দেখতে হবে। তখন কিন্তু আপনি যে উদ্দেশ্য নিয়ে খেলাটা শুরু করেছেন সেটি কিন্তু মাঝপথে আবার বন্ধ হয়ে যেতে হবে। তো আমার মনে হয় যে আপনি একদম চরম মানে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত না হয়ে এই খেলাটা শুরু করাটা হবে আরো বড় ধরনের একটা সিদ্ধান্তহীনের বিষয়, মানে বড় ধরনের একটা সেটব্যাক তৈরি হতে পারে। আর রাকিব, একটা বিষয় যোগ করি এখানে, আশরাফুল খুব সুন্দর করে বলেছেন যে ন্যাশনাল টিমে যারা খেলেন বা জাতীয় দলের ক্রিকেটার যারা রয়েছেন তাদের সংখ্যাটা কিন্তু খুব বেশি না। আপনি যদি হার্ডলি ধরেন তাহলে 35 থেকে 40 জন যদি হবেন আপনি অদল বদল করে ধরলে, কিন্তু তারপরে বৃহত্তর সংখ্যাটা কিন্তু আমাদের রয়েছে যারা প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেন, যারা আপনার এই প্রিমিয়ার লিগে খেলেন। তাদের মূল ইনকামের বিষয়টা ছিল কিন্তু এবারের প্রিমিয়ার লিগটা, এবং সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো আমার মনে হয় যে যখন কোনো দল বা যখন কোনো পরিবার বিপদে পড়ে, তখন সেই পরিবারের সবচেয়ে বড় সাহায্যকর্তা হিসেবে কিন্তু এগিয়ে আসা উচিত সেই অভিভাবককে। সেই অভিভাবক তার কিন্তু বিদ্যা, বুদ্ধি, পরিশ্রম যে কোনো ভাবেই করে কিন্তু তার সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেন, বা সংসারের বাদবাকি সদস্যদের সমস্যা না পড়তে হয় সেই চেষ্টাটুকু করেন। তো আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডকে কিন্তু এখন সেই অভিভাবকত্ব দেখার সময়টুকু কিন্তু চলে এসেছে। ক্রিকেট বোর্ডের আপনার ন্যাশনাল টিমের ক্রিকেটার যারা রয়েছেন তারা হয়তো খুব একটা অভাবে নেই, কিন্তু যারা প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলে থাকেন, প্রিমিয়ার লিগে খেলে থাকেন, যাদের এই ক্রিকেট ছাড়া অন্য কোনো ইনকামের কোনো সোর্স নেই, তাদের কিন্তু আজকে চরম দুরবস্থায় তারা রয়েছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ক্লাবগুলো কেন টাকা দিবে, কারণ খেলা হয়নি, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কিন্তু অনেক এত নিশ্চয়ই কম অর্থ নেই যে এই ক্রিকেটারদের জন্য তারা 1 বছরেরকে চালাতে পারবেন না। আমি 1 বছরের কথা বলছি না, আমি বলতে চাচ্ছি যে ধরুন যে ক্রিকেটারের জন্য 20 লাখ টাকা যে ক্রিকেটার ক্লাব থেকে পেতেন চুক্তি হয়েছিল, সেই ক্রিকেটারকে আপনি 20% দিলেন, আপনি তাকে 20 লাখ টাকা না দিয়ে 5 লাখ টাকা একবারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডই টাকাটা দিয়ে দেব সেই ক্রিকেটারকে, এবং সেই ক্রিকেটার সেই টাকাটা শোধ করবেন যদি ক্লাব থেকে যখন পান, যখন খেলা হবে। তো আমার মনে হয় এই ধরনের নিশ্চয়তা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব ক্রিকেটারকে দিতে পারে, তাহলে যে অনিশ্চয়তার মধ্যে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটাররা রয়েছেন, তাহলে সেই অনিশ্চয়তাটা কিন্তু কেটে যাবে। কারণ একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের ক্রিকেট বা ক্রিকেট বোর্ড আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তার মূল স্টেক হোল্ডার হলেন কিন্তু এই ক্রিকেটাররা তৃণমূলে খেলেছিলেন, এই ক্রিকেটাররা প্রথম শ্রেণীতে খেলেছিলেন বলেই কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট এখানে এসে দাঁড়িয়েছে। তো আপনি বৃহত্তর স্টেক হোল্ডারদেরকে বাদ দিয়ে শুধুমাত্র মানে কম স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদেরকে নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমার মনে হয় যে সেটি সঠিক, এবং মানে সেটি সঠিক হবে না, এবং সেটি নিশ্চিতভাবে কিন্তু কোনো ইন্টেলেকচুয়াল সিদ্ধান্ত হবে না। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন উচিত এই ক্রিকেটাররা যে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, ক্রিকেট দলগুলো যে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে, সেই অনিশ্চয়তা দূর করার জন্য এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা বাস্তবিক একটা পদক্ষেপ নেওয়া উচিত। এইটা নিশ্চয়ই ক্রিকেট বোর্ডের ভাবনায় আছে, এবং তারা কিন্তু আমরা জানি যে তাদের কন্ট্রাকচুয়াল যে সমস্ত প্লেয়ার্স আছেন তার বাইরেও কিন্তু ক্রিকেটারদের বিভিন্ন সময় হেল্প করেছে এই করোনার সময়। আমি আবার একটু সৌম্যর কাছে যেতে চাই। সৌম্য, যেহেতু দীর্ঘদিন ধরে আপনারা সবাই বাসায় অবস্থান করছেন, নিশ্চয়ই ক্রিকেট বোর্ডের বা আপনাদের ন্যাশনাল টিমের ফিজিও ট্রেনারের একটা গাইডলাইন ফলো করে আপনাদের নিজেদেরকে আসলে তৈরি রাখতে হচ্ছে যে কোনো ফরম্যাটের ক্রিকেটের জন্য। আপনারা আসলে কি করছেন এই সময়টা? হ্যাঁ, এটা তো সবসময় কথা হচ্ছে। বিশেষ করে এখন বেশি কথা হচ্ছে ধরেন আমাদের ট্রেনারের সাথে, হ্যাঁ, যে আমাদের রানিং বা জিমের সম্পর্কে। তো এগুলা বাসায় একটা শিডিউল দিয়ে দেওয়া হয়েছে বা একটা ডেইলি রুটিন দেওয়া হয়েছে, যে ওইগুলা নিয়ে কাজ করা হচ্ছে জিম রানিং এর। তার পাশাপাশি কোচদের সাথে কথা হয়, যে কথাগুলো যে খুব বড়, মানে অ্যাকচুয়ালি কথাগুলো ছোট কিন্তু জিনিস গুলো অনেক বড় বড়ই থাকে।
যেমন অনেক সময় যে আমার নিজের পার্সোনাল একটা কথা নিয়ে, ধরেন আমার ভিডিও অ্যানালিসিস সাথে কথা বলা, যে আমাকে একটা ভিডিও তুমি সেন্ড করো, যে আমার এই ধরনের প্রবলেম ছিল, আমি ওই জিনিসটা একটু দেখি, ওই জিনিসটা নিয়ে তার সাথে কথা হয়, বা মেন্টালি কিভাবে এই সময় কিভাবে রেডি থাকতে হবে, বা ওই সময়টা আমি শুরু যখন করব তখন কিভাবে প্র্যাকটিস দিয়ে শুরু করব। তো বেশ কিছু মানে নিজের পার্সোনাল বলেন বা টিম ওয়াইজ বলেন, এরকম ভাবে পার্সোনালি কথা বলা হয় যে ইমপ্রুভের জন্য, যে আমি যেন ক্রিকেটে ফিরলে শুরুতেই যে একটা থাকে না যে আমি কিভাবে শুরু করব, একটা রুটিনটা তৈরি করে নেওয়া, বা মেন্টালি কিভাবে এখন রেডি থাকবো, সেগুলো নিয়ে কথা বলা হয়। এইটা হচ্ছে সৌম্য, আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুটো দেশ ছাড়া সব দেশেরই একটা মানে ক্রিকেটে ফেরার প্রক্রিয়া অফিসিয়ালি হয়েছে। আমরা যদি জানি যে শ্রীলঙ্কার ক্রিকেটার অনেক আগে থেকে প্র্যাকটিস শুরু করেছিল, ইন্ডিয়া অথবা বাংলাদেশ কোন একটা টিম সেখানে যাবে সেটা এক্সপেক্ট করেছে, সেটা না হওয়ার কারণে তারা একটা ডোমেস্টিক টুর্নামেন্ট করার কথা ভাবছে। অস্ট্রেলিয়াতে একটা অলরেডি হয়ে গেছে, সাউথ আফ্রিকা একটা নতুন ফরম্যাটের টুর্নামেন্টের আয়োজন করেছে। ইন্ডিয়ান ক্রিকেটাররা কিন্তু ইন্ডিভিজুয়ালি এখন আবার মাঠের প্রস্তুতি শুরু করেছে। আমরা যদি একবার রোহিত শর্মার কথা বলি, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, ওরা কিন্তু এতদিন ঘরে বসে ফিটনেস প্রোগ্রামটা করতো, বাট মাঠের প্র্যাকটিসটা এখন শুরু করেছে। ক্রিকেট বোর্ডও একটা প্ল্যান করেছিল যে ইন্ডিভিজুয়ালি ক্রিকেটারদের নিয়ে হয়তো বা কিছু একটা প্ল্যান করবে। মানে আপনাদের কাছে কি কোনো নির্দেশনা এসেছে কিনা এই ব্যাপারে? না, ওইরকম কোন এখনো নির্দেশনা আসে নাই। আসলে অবশ্যই সবাই জানতে পারবে, কারণ এখন যে সিচুয়েশনটা, যে আমি যেটা একটু আগে যেটা বললাম, যে একদম 100% না শিওর হয়ে বাইরে যাওয়াটা খুবই একটা বোকামি হবে। যে ধরেন আমি এখন একটা কাজ করতে, যে সে আমি 3 মাস হয়ে গেছে, আমি বোর ফিল করছি যে আমার মাঠে ফিরতে হবে, এই জন্য যে আমি যে কাজ শুরু করলাম, আবার কিন্তু শুরু করতে যে লাইফ রিস্কে পড়ে গেলাম, এটা বোকামি যেমন হবে। আর আমার কাছে মনে হয় সবকিছু আমরা যেমন খেলার সময় যেমন একটা প্ল্যান করে খেলি, যে কিভাবে খেলবো, আমার নিজস্ব একটা ব্যাটিং প্ল্যান থাকে, বোলিং প্ল্যান থাকে, ওইভাবে এখনো সময় যেটাই, যে আমরা মাঠে নামতে গেলেও ওইটা প্রপার একটা প্ল্যান করে, এবং সেই জিনিসটাতে একদম ম্যাচ প্রিপারেশন নিয়ে নামা উচিত, যে না আমি এখন ম্যাচের জন্য রেডি, তো আমি এখন মাঠে নামতে পারবো, আমার ওইভাবে যাওয়া উচিত। কিন্তু 50-50 চিন্তা করে বা প্ল্যান করে আমার কাছে মনে হয় না যে জিনিসটা সঠিক হবে। খুব কাজে দিবে। আমি একটু আশরাফুল আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, আমি সরি যে আমি ওকে, সময় থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই সবাই। আশরাফুল ভাই, দাদা তুমি কোথায় যাবে এখন? এত তাড়াতাড়ি? ভাই আমার আরেকটা প্রোগ্রাম আছে একটু। ওরে বা আশরাফুল ভাই, আল্লাহ হাফেজ ভাই। সৌম্য। হ্যাঁ, ওকে দাদা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ। ওকে সৌম্য। অ্যাশ, আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে ন্যাশনাল টিমের ক্রিকেটারদের তো একটা রুটিনের মধ্যে রেখেছেন তাদের ফিটনেস ট্রেইনাররা এবং একেবারে টিম ম্যানেজমেন্ট, বাট আপনারা যারা ক্লাবের হয়ে খেলছেন বা ক্লাবের আন্ডারে আছেন, এখন তো বলতেই হবে আপনারা ক্লাবের প্লেয়ার, মানে আপনাদের জন্য কি এইরকম কোনো প্রোগ্রাম আপনাদের টিমের পক্ষ থেকে দেওয়া হয়েছে, নাকি আসলে নিজেদের মতো ইন্ডিভিজুয়ালি যা কিছু করে নিজেদের তৈরি রাখতে? না, যেহেতু আমরা ফার্স্ট ক্লাসে কন্ট্রাক্টেড প্লেয়ার, আমাদের আমি যেহেতু বরিশালের হয়ে খেলেছি, বরিশালের গ্রুপে দেওয়া হয় এভরিডে, আমাদের এভরিডে একটা রুটিন দেওয়া হচ্ছে ফিটনেস ট্রেনিং। আর যেহেতু আমি অনেকদিন খেলেছি, আমার এক্সপিরিয়েন্স আছে, তো ওই এক্সপিরিয়েন্স থেকে আসলে আমার কাছে মনে হয় যে এভরিডে যে করতে হবে, এটা করতে পারলে ভালো। আর যেহেতু আমি এখন আর 17-18 বছরের ইয়াং ছেলে না, আমি এখন 35 আর কি, এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমি ঠিক জানি যে কতটুকু সময় করলে, কখন করলে কি হবে, এটা আমি এখন আল্লাহর রহমতে আমার কাছে মনে হয় যে না, আমি যেহেতু আমি বিপিএল এর সময় 50 দিনে 12-13 কেজি কমাইতে পেরেছিলাম, তো আমি কিন্তু জানি যে আসলে কিভাবে। তো এই কারণে হ্যাঁ, একটা প্রোগ্রাম তো পাই এভরিডে, কিন্তু ওই প্রোগ্রাম এভরিডে আমি ফলো করছি না। কিন্তু ক্রিকেটটা খেলছি, ব্যাটিং বোলিং এভরিডে করা হচ্ছে ছাদের উপরে, এভরিডে আসরের নামাজের পরে টেনিস বলে হোক, ওইটা তো খেলা তো হচ্ছে, ব্যাট বলে টাচ হচ্ছে এভরিডে। ওকে, পাইলট ভাই আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে সবার কথাই মোটামুটি পরিষ্কার, সেটা হচ্ছে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের না আসা বলবো না, যে একেবারে শতভাগ আসলে হেলথ সিকিউরিটি নিশ্চিত না করলে যে কোনো ফরম্যাটের ক্রিকেট চালানোই একটু মুশকিল। সেই জায়গা থেকে আপনার কাছে একটু জানতে চাই যে আপনার মানে
অল্টারনেটিভ প্ল্যান কি হতে পারে? কারণ এটা তো একটা আনসার্টেন সময়ের মধ্য দিয়ে আগাচ্ছে। আমরা তো জানি না যে আসলে এই লকডাউন বা করোনা পরিস্থিতি পুরোপুরি ঠিক হতে কতদিন লাগবে। না, এটা তো কেউ বলতে পারবে না কতদিন লাগবে, বাট আমার কাছে মনে হয় দেখেন, যেটা প্রথমে আমরা বলছিলাম ওইভাবে হয়তো সম্ভব, বাট আরেকটা কথা বলছিলেন যে আপনি ইন্ডিয়া অলরেডি শুরু করেছে, রোহিত শর্মা অলরেডি তারা ট্রেনিং শুরু করেছে, বাট ইন্ডিয়ার মতো জায়গায় কিন্তু সম্ভব, বিকজ তাদের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তারা হয়তো দেখা গেলো যে খুব কোয়াইট জায়গাতে যে হয়তো তারা মাঠের মধ্যে ঢুকে যাচ্ছে এবং ট্রেনিং করছে। ঢাকার মতো জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় যে খুবই ম্যাক্সিমাম রোডই কিন্তু লকডাউন, এবং আপনি যে সেখান থেকে মুভ করে যে আপনি মিরপুর স্টেডিয়ামে যাবেন সেখানে কিন্তু ট্রেনিং করার মতো ওইরকম পরিবেশ আমার কাছে মনে হয় না ঢাকা শহরে এখন আছে। বেশিরভাগ জায়গাতেই কিন্তু খুবই বাজে অবস্থা। তো সেই ক্ষেত্রে হয়তো অনেকে লাকি আমার কাছে মনে হয় যারা আউট ডিস্ট্রিক্টে আছেন, তারা হয়তো যেসব জায়গায়, আমি বিশেষ করে বলবো রাজশাহীর কথা বলবো, রাজশাহীতে আমি আছি, বেশ কিছু ন্যাশনাল টিমের প্লেয়ার যারা এখানে মানে এখনো যারা খেলছেন, তারা কিন্তু সবাই হয়তো চুপে চাপে দেখা গেলো যে একা একা হয়তো এসে ট্রেনিং করে আছে, জিম করছে, বা তারা নিজের ফিটনেসটা মাঠে এসে দৌড়াদৌড়ি করে আছে। এটা আমি বলবো ছোট শহর বলে সম্ভব, যে কোয়াইট আপনি নিরিবিলি করে চলে যাচ্ছেন, বাট ঢাকার মতো জায়গায় খুব কঠিন। আর এটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে একটু একটু প্ল্যান করলে আমার কাছে মনে হয় এটা, যেমন অন্যান্য দেশের কথা বলেছেন যারা সবাই চিন্তা ভাবনা করছে, আসলে তো এটা কবে শেষ হবে, কোথায় যে শেষ হবে কেউ জানে না, বাট এইভাবে থেমে থাকলে তো হবে না, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, ফাইট করে আসতে হবে। বাট সবকিছু যদি ওই যে বলো না 14 দিনে যদি একটা করোনা টেস্ট করেন, তারপরে সবাই যদি ফ্রেশ থাকে, সেই ফ্রেশ প্লেয়ারদেরকে নিয়ে যদি একটা জায়গায় ভেন্যু অ্যাকোমোডেট করে যদি আপনি খেলানো যায়, এবং সেটা যদি ওইভাবে পরিকল্পনা করা হয়, তাহলে আমার মনে হয় অসম্ভব কিছু না, সবই সম্ভব। বিকজ আপনি কতদিন এভাবে ওয়েট করবেন, কতদিন আপনি বসে থাকবেন ঘরের মধ্যে? তারও আমার আরো বেশি আমার বরঞ্চ কাছে মনে হয় রাকিব ভাই, পাইলট ভাইয়ের সাথে আমি একমত যে আপনি ন্যাশনাল টিম নিয়ে করা কিন্তু সহজ। ন্যাশনাল টিমের 25-30 জনকে নিয়ে আপনি কাজ করা কিন্তু একদম সহজ। মিরপুর রেড জোন বলা হচ্ছে, মিরপুর স্টেডিয়ামে আমি কাউকে ঢুকতে দেবো না, 25টা প্লেয়ার আর 10টা কোচ, 2টা বয়, ঠিক না? এটা চাইলে কিন্তু সম্ভব। 10টা পুলিশ দিয়ে কাউকে ঢুকতে দেবো না। ন্যাশনাল টিম দিয়ে কিন্তু আমরা কাজ শুরু করতে পারি আমার কাছে মনে হয়। কারণ এই ভ্যাকসিন না আসা পর্যন্ত যদি আমরা বসেই থাকি তাহলে তো হবে না। সবাই কাজ করছে না, আমরা কাজ আগে অন্য রেড জোন বলা হচ্ছে, কিন্তু মানুষরা কি ঘরে থাকছে? সবাই তো বাইরে হচ্ছে। আর এটার পজিটিভ হলেই যে আপনি মারা যাবেন এটাও তো হচ্ছে না। পজিটিভ হলে এটা দেখা যাচ্ছে যে আমরা যারা স্পোর্টসম্যান, আমার কাছে মনে হয় যে স্পোর্টসম্যানদের যে পজিটিভ হবে, আর তারা কিন্তু অন্য কোনো অসুখ যদি না থাকে তাহলে কিন্তু এটাতে দেখা যাচ্ছে না যে মৃত্যুর হারটাও কিন্তু অত বেশি না, ঠিক না কায়সার ভাই? আমার মতে যে আসলে আমাদের অলমোস্ট 100 দিন হয়ে গেছে, এখন আমাদের ক্রিকেট বোর্ড আর কি অন্যান্য সব দেশই তো চালু করে দিয়েছেন। শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান চলে গেল, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া। তো আর কি আমার মনে হয় যে আমিও পাইলট ভাইয়ের সাথে একমত যে আমাদের ওয়েল প্ল্যান করে কাজ শুরু করে ওয়েল দেওয়া। প্ল্যান করতে হবে, যেন সব প্লেয়ারকে সেফটি দিতে হবে, আমার যেন খুব সুন্দরভাবে একদম মেডিকেল সেফটিটা দিতে হবে, যে না কোন ধরনের বাইরের মানুষ না থাকবে। পাইলট ভাই, আশরাফুল ভাই এবং কাইসার ভাই, আপনাদের 3 জনের জন্য একটু একটা সুখবর দিই। মানে সেটা হচ্ছে যে ক্রিকেটার বা যে কোনো অ্যাথলিটের ইমিউনিটি সিস্টেম, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি থাকে, কারণ আপনারা অনেক হেলথ কনসিয়াস থাকেন, আপনাদের ফিটনেস নিয়ে আপনারা প্রচুর কাজ করেন। এটার কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা দেখেছি। আমাদের যে 3 জন ক্রিকেটার, মাশরাফি বিন মুর্তজা সহ নাজমুল ইসলাম অপু এবং সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল, এই 3 জন করোনা পজিটিভ হয়েছিলেন। 2জন কিন্তু করোনা নেগেটিভ হয়ে গেছেন। আজকে নাজমুল ইসলাম অপু হয়েছেন। এই শো যখন চলছে তখনই আসলে নাফিস ইকবাল ভাই টেক্সট করে জানালেন যে তিনিও করোনা নেগেটিভ হয়েছেন। সুতরাং তারা কিন্তু তাদের ওই ইমিউনিটি সিস্টেমটা যেমন স্ট্রং, তারা মেন্টালিও অনেক টাফ থাকে। এটা একটা বড় জায়গা থাকে। কাইসার ভাই, যেহেতু ক্রিকেটাররা সবাই হাংরি হয়ে আছে এখন মাঠের ক্রিকেটে ফেরার জন্য, আপনার মাথায় কোনো অল্টারনেটিভ প্ল্যান আছে কিনা? লাইক হচ্ছে যে একটা তো সিকিউরিটি, হেলথ সিকিউরিটি এনশিওর করতে হবে, কিন্তু এট দ্য সেম টাইম লসটাও তো পুষিয়ে নিতে হবে। আমরা জানি যে সাউথ আফ্রিকা তাদের ক্রিকেটারদের এবং ক্রিকেট বোর্ডের লস পুষিয়ে নেওয়ার জন্য একটা ডিফারেন্ট ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজন করেছে, যেটা নেলসন ম্যান্ডেলার ডেতে অর্থাৎ 18th জুলাইতে তারা স্টার্ট করবে। সো সবাই কিন্তু অল্টারনেটিভ কিছু প্ল্যান করছে। তো আপনার মাথায় কোনো কিছু আছে কিনা যেটা আপনি বোর্ডকে সাজেস্ট করতে পারেন? বাট আগে যেটা বলছেন সেটা তো হচ্ছে যে আপনার মানে ফিক্স কোনো ডেট নেই, আপনি কতদিন আসলে হেল্পটা কন্টিনিউ করবেন, কারণ আপনি তো জানেন না কখন আসলে প্রসিডিউরটা বা এই করোনা পরিস্থিতি ডিক্লাইন করা শুরু করবে বাংলাদেশ। এটা তো একটা আনসার্টেন টাইম।
রাকিব, দেখুন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে দলগুলো ফিরেছে সব দল যে ফিরেছে তা কিন্তু না। আমি একটু ব্যাখ্যায় যাচ্ছি, সেটি হলো যে পাকিস্তান দল যেভাবে ফিরেছে সেটাকে আমি মনে করি যে চরম বিশৃঙ্খল ভাবে ফিরেছে। কারণ তারা যেভাবে তাদের টেস্ট হয়েছে এবং তারপরে পরের দিন তারা আবার নেগেটিভ এসেছে, পরের দিন আবার টেস্ট করেছে পজিটিভ এসেছে, তারপরের দিন আবার করেছে আবার নেগেটিভ এসেছে। সো এই যে পজিটিভ নেগেটিভ করতে করতে কিন্তু তারা যেভাবে তারা ইংল্যান্ডে খেলতে গিয়েছে এবং তাতে কিন্তু ইংল্যান্ডে পুরো দলটাকে কিন্তু আবার একটা চরম সন্দেহের মধ্যে থাকতে হয়েছে। এবং আপনি নিশ্চিত থাকতে পারেন যে ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে, ওয়েস্ট ইন্ডিজ দলকে যেরকম ভাবে আপনার ট্যাকেল করেছে আপনার ইংল্যান্ড, বা ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য যে ব্যবস্থা রেখেছে তার চেয়ে 5 গুণ বেশি ব্যবস্থা রাখবে কিন্তু ইংল্যান্ডের এই ক্রিকেটারদের জন্য, কারণ এই পাকিস্তানের এই ক্রিকেট দলের জন্য। আর আপনি সব সময় কিন্তু এটা করতে পারবেন না, কারণটা হলো যে এখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গেলেই আপনাকে কিন্তু চার্টার ফ্লাইটে যেতে হবে, আপনাকে কিন্তু সিঙ্গেল রুমে থাকতে হবে, আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট মাঠে থাকতে হবে, আপনি কিন্তু ট্রাভেল থেকে শুরু করে সবকিছু আপনাকে কিন্তু অনেক বেশি ইন্ডিভিজুয়ালিস্ট হতে হবে। সো এটা আমার মনে হয় যে সব দেশ এটা করতে সম্ভব হবে না। এই কারণে আমার মনে হয় যে এটি গেল একটি দিক। আর আপনি যেরকম ভাবে বলছিলেন যে ক্রিকেটারদের আপনার ইমিউনিটি পাওয়ার বেশি, যে কোনো অ্যাথলিটদের ইমিউনিটি পাওয়ার বেশি। আজকে আমি নাজমুল ইসলাম অপুর সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে কিভাবে তিনি সুস্থ হয়েছেন। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে সব ক্রিকেটারদের কিন্তু ইমিউনিটি পাওয়ার ঠিক রয়েছে, কিন্তু তাদের বাসায় কিন্তু বয়স্ক লোকজন রয়েছেন। ধরুন যে কোনো একজন ক্রিকেটারের পজিটিভ হলো, কিন্তু তার বাসায় যদি তার অসুস্থ মা থাকেন বা তার অসুস্থ বাবা থাকেন এবং তাদের কারণে তাদের বাবা মার যদি কোনো ধরনের সমস্যায় পড়েন, তাহলে কিন্তু সেই ক্রিকেটার তার নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। তো আমার মনে হয় যে এইসব জিনিসগুলো দেখতে হবে। শুধুমাত্র আপনি ক্রিকেটারদের একজন দুজন ক্রিকেটারকে বিষয় নিয়ে চিন্তা না করে তার ফ্যামিলিটাকে এবং পুরো সামগ্রিকভাবে সবকিছু নিয়ে চিন্তা করতে হবে। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো যে ভারতের ইন্ডিভিজুয়ালি অনেক ক্রিকেটার ফিরেছেন এখন পর্যন্ত, কিন্তু ভারত এখন পর্যন্ত বলেনি যে তারা কবে ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করবে। এবং আপনি নিশ্চিত থাকতে পারেন যে টি20 বিশ্বকাপ যেটি হওয়ার কথা অক্টোবর এবং নভেম্বরে, সেটি হবে না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটি যদি হতো তাহলে কিন্তু আইসিসি অনেক আগেই এটি বলে দিত ইয়েস ইটস গোয়িং অন। কিন্তু আইসিসিও জানে যে এটি হবে না, তারা শুধুমাত্র সময়টা নিচ্ছে। কেন সময়টা নিচ্ছে সেটিও একটা আশ্চর্যজনক বিষয়। কারণটা হলো যে আপনি যদি বিশ্বকাপ শুরুর আর অক্টোবর শুরুর মাত্র 3 মাস বাকি, আপনি 3 মাস বাকি এখন পর্যন্ত আপনি ওয়ার্ল্ড কাপ শুরু হবে কি হবে না সেটি আপনি বলছেন না। আর আইসিসি ক্রিকেট মাঠে ফেরার জন্য যে গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে এই বিশ্বকাপ কোনো মতেই হওয়ার কোনো স্কোপ নেই। কারণ আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে 4টি ধাপে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরা যাবে। প্রথমটি হলো ইন্ডিভিজুয়াল ট্রেনিং, তারপরে স্মল গ্রুপ, তারপর প্লেইং 10-, তারপরে 10+। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরতে হলে যেরকম ভাবে আশরাফুল বলছিলেন এবং সৌম্য সরকারও বলছিলেন, পাইলটও একইভাবে বলেছেন যে আপনার অন্তত 3 সপ্তাহ থেকে 1 মাস আপনাকে ট্রেনিং এ নিতে হবে। কিন্তু সেই ট্রেনিং নেওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে রয়েছে। পাকিস্তান নিয়েছিল এবং এক অর্থে বলা যেতে পারে যে পাকিস্তান জোর করে নিয়েছিল, কিন্তু তারপরে পাকিস্তান সেই ক্যাম্প কিন্তু বন্ধ করতে বাধ্য হয়েছে। এবং তারপরে আপনি দেখেছেন যে পাকিস্তানের ক্যাম্পে কি প্রবলেমটা তৈরি হয়েছে। সো আমার মনে হয় যে আপনি এমন ভাবে ব্যবস্থা নেওয়া উচিত যখন ব্যবস্থা নিয়ে মাঝপথে আবার আপনাকে ফিরে আসতে না হয়। সো আপনার কাছে কংক্রিট প্ল্যানটা সেটাই হবে যে ইয়েস আই এম গোয়িং টু স্টার্ট ইট এন্ড আই হ্যাভ টু ফিনিশ ইট এন্ড আই হ্যাভ টু কন্টিনিউ ইট এন্ড হ্যাভ টু ফিনিশ ইট। কিন্তু আপনি যদি শুরু করে 3 দিন পরে আবার 3 জন অসুস্থ হয়ে গেল বা আপনি কোনো কারণে অন্য সমস্যায় পড়লেন, আবার ক্যাম্পটা শেষ করে দিলেন, তাহলে আমার মনে হয় যে এটা একটা বিতিকিচ্ছিরি অবস্থা হবে। সো প্ল্যানটা কংক্রিট করতে হবে, কিন্তু সেই সঙ্গে মনে রাখতে হবে আমরা এই অনুষ্ঠানটা করে ক্রিকেট নিয়ে আলোচনা করতে পারছি, সেটা আমরা করতে পারছি, কিন্তু ক্রিকেটাররা মাঠে না খেলে ক্রিকেটারদের কিন্তু কাজটুকু হবে না। সো অনলাইনে আপনি হয়তো ক্রিকেট নিয়ে আলোচনা করতে পারেন, বাট ইউ ক্যান্ট প্লে ক্রিকেট ইন অনলাইন। সো আপনাকে মাঠে ফিরতেই হবে এবং সেই মাঠে ফেরার জন্য আপনার প্রথম শর্তটা হলো আপনাকে 100% আপনাকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে, তারপর ফিরতে হবে। এবং সেই ফেরাটা যদি 2 মাস দেরি হয়, আরো 1 মাস বা 2 মাস 3 মাস দেরি হয়, আমি এটা মেনে নিব। কিন্তু এটার কারণে ফেরার কারণে যদি কোনো ক্রিকেটার বাজেভাবে কোনো অসুস্থ হয়ে পড়েন বা আমরা কোনো ক্রিকেটারকে যদি সমস্যায় ফেলে দেই, তাহলে আমার মনে হয় সেটা আমাদের জন্য অনেক খারাপ একটা দৃষ্টান্ত হবে। কাইসার ভাই, একটা জাস্ট হচ্ছে যে দুজন পাইলট ভাই এবং আশরাফুল দুজনের কাছেও যাবে, সেটা হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতায় আপনি তো সব একবারে হেলথ সিস্টেম থেকে শুরু করে পুরো প্রসেসটা এতদিন ধরে খুব কাছ থেকে দেখলেন। আপনি যেই শতভাগ নিশ্চিদ্র নিরাপত্তার কথা বলছেন হেলথ এবং অন্যান্য ইস্যুজে, বাংলাদেশের বাস্তবতায় সেটা আসলে কবে সম্ভব? কারণ আপনি তো সবই রিয়ালিটি জানেন যে এখানে আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় কোথায় কোথায় গ্যাপ হতে পারে, কোন জায়গাতে আসলে প্রবলেম হতে পারে। এই বাস্তবতায় যদি চিন্তা করতে বলি, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এটা কি আদৌ সম্ভব কি?
দেখুন, আসলে সম্ভব তখনই হবে যদি আপনার এটার টিকাটা আবিষ্কার হয়ে যায়, যদি এটার আপনার প্রতিষেধকটা আবিষ্কার হয়। কিন্তু সেই প্রতিষেধক কবে আবিষ্কার হবে সেটা কিন্তু কেউ জানে না। কেউ So, জানে আমার না, exactly. এটা একটা বিষয়। আরেকটা রাখি একটা বিষয় যোগ করি, সেটা হলো যে বাংলাদেশের ক্রিকেট বন্ধ রয়েছে, ইন্ডিয়ার ক্রিকেট বন্ধ রয়েছে, পৃথিবীর অন্যান্য অনেক দেশে ক্রিকেট বন্ধ রয়েছে। তারও বেশি হলো যে পৃথিবীর অন্যান্য দেশে আরো অনেক বড় বড় খেলাও বন্ধ রয়েছে, অলিম্পিকের মতো আসর বন্ধ হয়ে গিয়েছে, আপনি বিশ্বকাপের বাছাই পর্বের ফুটবল ম্যাচ পিছিয়ে গিয়েছে, ফিফা পর্যন্ত আপনার সবকিছু কাজ বন্ধ করে রেখেছে। কেন বন্ধ করে রেখেছে? সো পৃথিবী যে নিয়মে চলবে আপনাকে সেই নিয়মে চলতে হবে, আপনি কিন্তু সেই নিয়মের বাইরে যেতে পারবেন না এক্ষেত্রে। হ্যাঁ, আপনার যদি দেশের অবস্থা যদি এখন ভিয়েতনামের মতো হতো, আপনার যদি দেশের অবস্থা এখন এই অন্যান্য যেসব নিউজিল্যান্ডের মতো হতো, তাহলে আমি বলতাম যে ইয়েস ইউ ক্যান গো। কিন্তু আপনি দেখুন অস্ট্রেলিয়ার মতো দেশে, যেখানে কিন্তু আপনার মৃত্যুর সংখ্যা খুবই কম, খুব সম্ভবত 100 জনও বোধহয় মারা যায়নি অস্ট্রেলিয়া, এবং এই মুহূর্তে তাদের কিন্তু সমস্ত পরিস্থিতি তারা কিন্তু নিয়ন্ত্রণ করেও ফেলেছে অস্ট্রেলিয়ায়। কিন্তু সেই অস্ট্রেলিয়া নিজেই বলছে যে তারা এই মুহূর্তে কিন্তু বিশ্বকাপ আয়োজনের মতো প্রস্তুত নয়। কারণটা হলো যে হয়তো আপনি ইংল্যান্ডের মতো দেশে গিয়ে একটা ইন্ডিভিজুয়াল একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলে আসতে পারেন, কিন্তু এই কন্ডিশন আপনি পাকিস্তানে গিয়ে খেলে আসতে পারবেন না, আপনি শ্রীলঙ্কায় গিয়েও খেলে আসতে পারবেন না, কারণ শ্রীলঙ্কায় আপনাকে সেরকম আপনার এনভায়রনমেন্ট, আপনাকে বায়োসিকিউর এনভায়রনমেন্ট আপনাকে শ্রীলঙ্কা দিতে পারবে না। সো আমার মনে হয় যে ক্রিকেট বোর্ড এতদিন যখন অপেক্ষা করেছে, ক্রিকেটাররাও যখন অপেক্ষা করেছেন, আরো কিছুদিন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। কিন্তু এই মাঝখানের সময়টায় যেসব ক্রিকেটার আর্থিক দুরবস্থা রয়েছেন, তাদের দুরবস্থা দূর করার দায়িত্ব কিন্তু 100% আমি মনে করি ক্রিকেট বোর্ডের। হ্যাঁ, সেটা আপনি বলেছেন। একটু শেষ করি আমি, ক্রিকেট বোর্ড যে ধনী ক্রীড়া সংস্থা, তাতে আমার মনে হয় যে এই ক্রিকেটারদের পিছনে বা এই ক্রিকেটারদেরকে জন্য ক্রিকেট বোর্ড এখন যদি উদ্ধারস্থ ভাবে এগিয়ে আসতে পারে, তাহলে সেটি ক্রিকেটের জন্য অনেক ভালো একটা নজির হবে। রাইট। এবং কাইসার ভাই, এটা কিছু আগলি ট্রুথ ক্রিকেট বোর্ডের জন্য আছে, সেই প্রসঙ্গে একটু আলোচনা করব। একটু আশরাফুলের কাছে যেতে চাই। আশরাফুল, যেহেতু আইসিসি নতুন আপনার এই হেলথ ইস্যুতে কিছু কনসার্ন দিয়েছে, কিছু নিয়ম কানুনের পরিবর্তন এনেছে, সেগুলো আসলে কতটা বাস্তবসম্মত, এটা যদি একটু বলেন যে ক্রিকেটের এই চেঞ্জেস গুলো আসলে কতটা বাস্তবসম্মত হবে। একটু কঠিন হবে শুরুতে, হয়তোবা একটু কঠিন হবে, প্র্যাকটিস করতে করতে হয়তোবা আমরা অ্যাডজাস্ট করে ফেলবো। বলে যেহেতু আপনার ঘাম বা কিছু ইউজ করা যাবে না, এটা একটু কঠিন হতে পারে, কিন্তু যত আস্তে আস্তে যতদিন যাবে আমার মনে হয় যে এটার সাথে আমরা অ্যাডজাস্ট করে ফেলতে পারবো। যে ডিস্টেন্সটা বলা হচ্ছে, উইকেট পাওয়ার পরে হয়তোবা আমরা একসাথে হাত মিলাবো না, হয়তোবা শুরুতে একটু ভুল হতেও পারে, কিন্তু আস্তে আস্তে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে আমার মনে হয়। ওকে, পাইলট ভাই, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে একেবারে বাণিজ্যিক বিষয়টা আইসিসি কে মাথায় রাখতে হচ্ছে। আমরা টেস্ট ক্রিকেটে যেটা কখনো দেখিনি, টেস্ট ক্রিকেটে কিন্তু কোনো কমার্শিয়াল লোগো আমরা জার্সির বুকে আমরা দেখি না, মানে কোনো প্লেয়ারের বুকে বা একেবারে পেটের কাছে, সেটা কিন্তু ছিল না। বাট এই প্রথম সেটা অ্যালাউ করছে আইসিসি, 32 স্কোয়ার ইঞ্চি একটা লোগো এখানে দেওয়ার সুযোগ আছে। এটা হচ্ছে যে বাণিজ্যিক ক্ষতি যেটা হচ্ছে টিমগুলোর, সেটা যাতে পুষিয়ে নিতে পারে। মানে এই ধরনের অনেক চেঞ্জেস আছে। আমরা অনেক ধনী ক্রিকেট বোর্ড, বাট আমাদের এট দ্য সেম টাইম অনেকগুলো ধরেন সিরিজ বাতিল হয়ে গেল। এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের ন্যাশনাল টিমের স্পন্সরশিপ রাইটস নেই, ব্রডকাস্ট রাইটস নেই। আমরা তো আসলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের মতো অত ধনী বোর্ডও না, আমরা আসলে কতদিন পর্যন্ত সার্ভাইভ করতে পারবো এই রিয়ালিটিতে? আমি একটা প্রোগ্রামে দেখছিলাম, মাহবুবানাম ভাই বলেছেন যে আমাদের ক্রিকেট বোর্ড 12 বছর, নেক্সট 12 বছর আমরা ইজিলি আর কি চালাতে পারবে। তার মানে আমরা অনেক রিচ বোর্ড। আপনি যেটা বলছেন যে আমরা রিচটা, এটা ভুল আর কি, আমরা অনেক রিচ ক্রিকেট বোর্ড। ওকে, তাহলে তো আমার মনে হয় যে এক মৌসুমে বাংলাদেশের সব ক্রিকেটারদেরকে ক্রিকেট বোর্ড চালানোর দায়িত্বটা এখন নিতেই পারে, ইজিলি নিতে পারে, এবং নেওয়া উচিত, নিতে পারে ইজিলি। না, যদিও ক্রিকেট বোর্ড কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটার, তারপর যারা ফার্স্ট আর কি কন্ট্রাক্টে নাই, তাদের 30টার মতন ক্রিকেটারকে লাস্ট 3 মাস ধরে একটা অ্যামাউন্ট দিয়েছেন আমাদের ফার্স্ট ক্লাস প্লেয়ারদের, এবং যারা কন্ট্রাক্টের বাইরে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে। রাইট আশরাফুল, সেটাই সেই অ্যামাউন্টটা আমি মনে করি যে একবারের জন্য না দিয়ে তাদের এই মৌসুমে তাদের যা ডিমান্ড বা তাদের যা প্রয়োজন হতো সেটার
আপনি 100% মেটাবেন সেটি আমি বলছি না, আপনি তাদের অন্তত 20% বা 25% মেটান, সেটি আমার মনে হয় যে অনেক ভালো হবে। এই সাংবাদিক হিসেবে পত্রিকার পাতায় যখন দেখি যে একজন ক্রিকেটার, সেকেন্ড ডিভিশনে খেলা ক্রিকেটার বা থার্ড ডিভিশনে খেলা একজন ক্রিকেটার মাঠে গিয়ে এখন যোগালির কাজ করছেন, সেটি আমাদের জন্য কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয় হয়ে থাকে। সো আমি আশা করেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেদিনই এই রিপোর্টটা হয়েছে সেদিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ছিল কিন্তু সেই ক্রিকেটারকে খুঁজে বের করে এবং তার সমস্যাটা সমাধান করা। আপনি কিন্তু এরকম একজন দুজন করে সমস্যার সমাধান করলে কিন্তু আপনি দেখবেন যে কালেক্টিভলি আপনি সমস্যার সমাধান করতে পারবেন। তো আমার মনে হয় ক্রিকেট বোর্ড যদি এরকম ভাবে কোনো ক্রিকেট না খেলে 12 বছর ধরে চলতে পারে, সেই অ্যাবিলিটি যদি তাদের থাকে, তাহলে কেন বাংলাদেশের সব ক্রিকেটারদেরকে তারা 1 বছরের জন্য তাদের আর্থিক সমস্যার সমাধান করতে পারবে না? আমি সাংবাদিক হিসেবে বলি, আমি এখান থেকে কিন্তু কোনো ক্রিকেটারের কাছ থেকে কিন্তু 5 পয়সায় লাভবান হব না, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটি হলো যে মানবিক একটা বিষয় থাকে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি যখন বিপদে পড়বেন তখনই কিন্তু আপনি আসলে আপনার বন্ধুকে চিনতে পারবেন। এবং এখন মনে করি আমি যে বাংলাদেশের যত ক্রিকেটার রয়েছেন, প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে শুরু করে যত ক্রিকেটার রয়েছেন, যারা একটু ওয়েল অফ না, তাদের কিন্তু এখন প্রকৃত বন্ধু হিসেবে তাদের পাশে দাঁড়ানোর উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেহেতু সেই অ্যাবিলিটি রয়েছে, তাহলে সেই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ইনিংসটা অতি অবশ্যই খেলা উচিত। কায়সার ভাই, আপনার কাছে আবারও ফিরবো, এবং ক্রিকেট বোর্ড শুধুমাত্র ক্রিকেটার না, অন্যান্য স্পোর্টস এর অ্যাথলিটদের পাশেও কিন্তু দাঁড়িয়ে হ্যাঁ 510 জন, মানে আমরা জানি যে তাদেরকে কিন্তু আর্থিক সহায়তা দিয়েছে যারা অন্যান্য মানে ডিসিপ্লিন খেলেন। তাহলে আমি যে প্রসঙ্গটা বলছিলাম যে বাণিজ্যিক ক্ষতি, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলেন। না, যেটা কাইসার বলছিলেন যে ধরেন আপনার সাহায্য করা, সেটা তো একটা আলাদা পার্ট। আমার মনে হয় যে এই মুহূর্তে অনেক অনেক পার্ট আছে। আর যেটা হচ্ছে যে আপনি বলছেন বাণিজ্যিক ক্ষতি, আমার কাছে মনে হয় যে ইন্ডিয়াকে দেখলেই অনেক কিছু বোঝা যায় যে ইন্ডিয়া তার বাণিজ্যের বেস্ট ইউটিলাইজ করে ক্রিকেট থেকে। যতটুকু মার্কেটে যে টাকাগুলো আছে সেই টাকাগুলো যেভাবে পারে তারা মার্কেট থেকে, ওয়ার্ল্ড মার্কেট থেকে বা ডোমেস্টিক মার্কেট থেকে উঠায় নিয়ে তারা কি করে, তাদের ডোমেস্টিকে ইমপ্লিমেন্ট করে, ডোমেস্টিকের স্ট্রাকচার ডেভেলপ করে, খেলোয়াড়দের পিছিয়ে ইনভেস্ট করে, বিভিন্ন রকম একাডেমি, বিভিন্ন রকম ভাবে তারা ইনভেস্ট করে। আমার কাছে মনে হয় খেলার মাঠের যে পরিষ্কার যে জায়গাটা, সেটা ঠিক রেখে ব্র্যান্ডিং আমার কাছে মনে হয় যে খুব বেশি আপনার লস প্রজেক্ট না, যাতে দেখতে খুব খারাপ লাগবে তা না। সেই জায়গাগুলোকে আপনি ইউটিলাইজ করে কেন আমি ডোমেস্টিক মার্কেট থেকে টাকা উঠাবো না বা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে টাকা উঠাবো না। এবং এটা দেখেন, কখনো কখনো একটা ব্যবসায়ী হিসেবে চিন্তা করেন, আপনি কিন্তু সবসময় বিজনেস কিন্তু সবসময় ভালো যাবে না, কখনো কখনো আপনি খুব ভালো থাকবেন ফর্মে, কখনো আপনি কলাপস করতে পারে। তো ঠিক এইরকম করোনা ভাইরাসের মধ্যে অনেক কিছু আসতেই পারে, বাংলাদেশ কেন গোটা ওয়ার্ল্ডে আসতে পারে। আপনি যে সময়টা আসবে সেটার বেস্ট ইউটিলাইজ করা ইম্পর্টেন্ট। যে আমি এখন যদি ব্র্যান্ডিং এর এই অপশন গুলো আসে, আপনি এখান থেকে যতটুকু ম্যাক্সিমাম আপনি ইউটিলাইজ করে মার্কেট থেকে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয়ে সেটা আপনার ডোমেস্টিক স্ট্রাকচার ডেভেলপমেন্ট, আলটিমেটলি দিন শেষে কিন্তু আপনি বাংলাদেশ টিম কি করে ভালো খেলবে, ভালো প্লেয়ার আসবে, সেইখানে ইনভেস্ট করাটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গাগুলোতে আপনি যত আপনি স্বয়ংসম্পূর্ণ হবেন তত বেশি আপনি হেলদি হবেন। আর আরেকটা যেটা আমি একটু অ্যাড করবো, এটা অবশ্যই আমি পজিটিভ বলবো যে আপনি যতভাবে আপনি বাণিজ্যিকভাবে টাকাটা বের করে নিয়ে আসবেন। আরেকটা হচ্ছে যে যেটা আমি একটু কাইসারের সাথে বলবো, যে কাইসার বলছেন যে অলিম্পিকের মতো বড় ইভেন্ট বন্ধ হয়ে গেছে, অস্ট্রেলিয়া চাচ্ছে না যে ওয়ার্ল্ড কাপ হোক। দেখেন, প্রত্যেকটা দেশেই কিন্তু এখন মেডিকেলি খুব ভালো প্রবলেম আছে, যাদের করোনা ভাইরাসের প্রবলেম এফেক্টেড, এবং তারা যারা হয়নি তারাও কিন্তু রিস্কে যেতে যাচ্ছে না, বিকজ মেডিকেলের ডাক্তাররা সবচেয়ে বেশি এর মধ্যে পড়ে। তো এর মধ্যে যদি একটা বড় একটা ইভেন্ট হয়, তখন এতগুলো দেশ, অলিম্পিকের কথা বলি, মানে আমি জানি না কতগুলো অলিম্পিকের ইভেন্টে দেশ আছে, সম্ভবত 100-র উপরে। তো 100-র বেশি যখন ইভেন্ট অ্যাথলেট যখন আসবে, ওই দেশের মেডিকেল ডাক্তারের কি অবস্থা হতে পারে আপনি চিন্তা করেন। নিজের দেশের কি সার্ভিস দিতে পারবে না, তো ওই দেশকে অন্যান্য প্লেয়ারকে কি করে সার্ভিস। তো সেই দেশের কথা চিন্তা করে হয়তো তারা বড় বড় ইভেন্টের কথা চিন্তা করছে না। এই মুহূর্তে বড় বড় ইভেন্টে আপনি যেতেই পারবেন না কোনোভাবে, ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় করতে পারবেন না, বিকজ যখন সব টিমগুলো আসবে, এক একটা টিমে 25 জন 30 জন করে লোক আসবে, তো 12টা টিম থেকে যদি 150-200 মানুষ এক্সট্রা ঢুকে, তো নিজের দেশকে সার্ভিস দেবে না ওই সময় ডাক্তার, নাকি বিদেশি লোককে সার্ভিস দেবে। তো ওই বড় ইভেন্ট হচ্ছে বরঞ্চ নিজের দেশকে বাঁচানো, এবং ফাইন্যান্সিয়ালি যারা যদি এই ধরনের ক্রিকেট ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য তারা নিজেদের সিরিজ খেলার চেষ্টা করছে, যেন আমি ঠিক আছে এই 25টা মানুষকে নিয়ে আমি একটা সিরিজ খেলবো, ফাইন্যান্সিয়ালি আমি বেনিফিটেড হবো, এবং এইটা আমার ক্রিকেট প্লেয়ারদের পিছিয়ে আবার ইনভেস্ট করবো। তো সেই জায়গাগুলো থেকে আমি বলছিলাম যে আমার মনে হয় যে ঠিক আছে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ না খেলতে পারি, বাট ইনিশিয়ালি আমার কাছে মনে হয় ক্লাবে বা আপনি যেটা বলছিলেন যে একটু সাবসিডি দিয়ে যদি হোটেলে অ্যাকোমোডেশন করে যদি আমরা খেলা চালু করতে পারি, প্লেয়ার খেলার মধ্যে থাকলো। এবং আপনি যেটা আমি বলবো যে দেখেন, এইভাবে যদি 3 বছর থাকে বা 5 বছর থাকে, তার মানে কি আমরা খেলবো না? তার মানে কি আমরা বসে থাকবো? আমার কাছে মনে হয় ওই মরার ভয়, আমি বলতে চাচ্ছি না যে বাসায় এফেক্টেড হয়ে যাবে, জন্য খেলা উচিত না। আমরা তো করলে আমরা প্রত্যেকটা প্লেয়ারই দেখা গেলো যে হোটেলে চলে গেল,
বাসার সাথে থাকলো না, মানে 2 মাসের ট্যুরে যায় না অনেক সময়, যে ইংল্যান্ড ট্যুরে গেছে 2 মাসের জন্য বা 1.5 মাসের জন্য গেছে। তো সেই রকম কিছু ব্যবস্থা করা যায় কিনা, আমি এটাই বলছি যে প্ল্যানিং করতে হবে, এমন একটা প্ল্যান করতে হবে বাসায় যেন কোনো কেউ এফেক্ট না হয়, বাবা মা যেন, ছেলে মেয়েরা বাচ্চারা যেন না হয়, ঠিক ওইভাবে চিন্তা ভাবনা করেই প্ল্যান ওয়াইজ আগাতে হবে, যেন আমরা খেলাটাও খেলতে পারি, মার্কেট থেকে যে রোলটা আছে টাকা সেই রোলটা যেন হয়, এবং প্লেয়াররা যেন বেনিফিটেড হয়। কারণ আপনি ইন্ডাস্ট্রি যদি 3 বছর 2 বছর না খেলে, এই ইন্ডাস্ট্রিটা ক্লোজ করবে, হয়তো দেখা গেলো অন্যান্য দেশ খেলা শুরু করে দিয়েছে অলরেডি, আপনি যেটা বলছিলেন ইংল্যান্ড খেলা শুরু করে দিয়েছে, তো তারা কিন্তু থেমে থাকবে না। আপনি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ওরা সব খেলা শুরু করেছে, তো তার মানে কি ওদের কি করোনার ভয় নাই? ওদেরও ভয় আছে, ওদের বাসারও ভয় আছে, কিন্তু তারা ওই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে ওই ধরনের মেডিকেল সাপোর্ট গুলো নিয়েই তারা চেষ্টা করছে না এখান থেকে বেরিয়ে আসতে যায়। বিশাল বড় একটা মানে বলবো যে ফাইন্যান্সিয়ালি লস হবে তাদের যদি তারা না খেলে। আশরাফুল, এবার আমরা একটু হার্ড আলোচনায় গিয়েছি, এখানে অবশ্য কংক্রিট কোনো সলিউশন, সবাই একই পেসে চিন্তা করা একটু ডিফিকাল্ট, কারণ এক একজনের এক এক থট আছে। একটু অন্য ইস্যুতে কথা বলি, সেটা হচ্ছে যে এই সময়টাতে মজার মজার কিছু ফরম্যাট নিয়ে চিন্তা করা হচ্ছে, স্পেশালি সাউথ আফ্রিকা যেটা খেলবে সলিডারিটি কাপ, খুব ইন্টারেস্টিং। 3টে টিম একসঙ্গে খেলবে নেলসন ম্যান্ডেলা দিবস উপলক্ষে যেটা হচ্ছে, এবং 3 টেস্ট ফরম্যাট এটাকে দিয়েছে, কুইন্টন ডিকক, এবি ডিভিলিয়ার্স এবং একই সঙ্গে কাগিসো রাবাদা 3টা টিমকে লিড করবেন। একটু বলবেন যে এই ফরম্যাটটা আসলে কতটা দর্শকদের অ্যাট্রাক্ট করতে পারে, আপনার কি মনে হয়? আসলে আমি ঠিক জানি না, আমাকে যদি পুরো জিনিসটা বলতে তাহলে আমি বলতে পারতাম। বেটার কায়সা ভাই একটু যদি ব্রিফ করেন 3 টেস্ট ফরম্যাটটা নিয়ে, আমরা সবাই জিনিসটা ক্লিয়ার হই। আমি এই ফর্মেটটা আমি আগেও দেখেছিলাম এবং এখন কিন্তু এটা নিয়ে 3বার পড়েছি, কিন্তু পুরোপুরি কিন্তু এখন পর্যন্ত সাময়িক ধারণাটা পাইনি। তবে এইটুকু শুধু বলতে পারি যে একটি ম্যাচে 3টি দল খেলবে এবং সব মিলিয়ে ওভার হবে গিয়ে আপনার 36টি, এক একটা দল 12 ওভার করে খেলবে এবং এক দলে থাকবে 8 জন করে প্লেয়ার। এবং কিভাবে খেলাটা হবে সেটি খেলাটা শুরু না হওয়া পর্যন্ত বলা যাবে না। তো আমার মনে হয় যে এটা জাস্ট শুধুমাত্র একটা ক্রিকেট কার্নিভালের মতো একটা করা হচ্ছে, ফেরার জন্য একটা নতুন একটা আইডিয়া হিসেবে তৈরি করা হচ্ছে, জাস্ট বেসবল সিস্টেমে। বাট ক্রিকেটের যে আমাদের যে চিরায়িত যে ক্রিকেট, সেই ক্রিকেটের আনন্দটুকু আমার মনে হয় না যে এটা থেকে আমরা নিতে পারবো। কারণটা হলো যে আপনি এই যখনই একটা খেলার মধ্যে বেশি জটিলতা চলে আসবে, দেখবেন যে সেখানে কিন্তু সিম্পলিসিটি যদি না থাকে, তাহলে সেখানে কিন্তু আপনার সমস্যা তৈরি হবেই, বা সেখান থেকে আপনি কিন্তু মনোযোগ হারিয়ে ফেলবেন। তো আমার মনে হয় যে এই সুযোগ, এটি যেটা করেছে সাউথ আফ্রিকা, সেটি শুধুমাত্র ফেরার জন্য তারা একটা করেছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এই ক্রিকেটটাকে কিন্তু আপনার সাউথ আফ্রিকা প্রথমে অনুমতিও দেয়নি, বা তারা কিন্তু সেরকম ভাবে বলেনি। তো আমার মনে হয় যে এখন শুধুমাত্র এই একটা ফেরার জন্য ফেরা, এই কারণে এই আয়োজনটা করা হচ্ছে। আর রাকিব, এটার সাথে একটা বিষয় যোগ করি, বারবার কিন্তু একটা কথা বলা হচ্ছে যে ক্রিকেটে যে নতুন কিছু নিয়ম কানুন চালু হয়েছে, যে লাগানো যাবে না, থুতু ঘষা যাবে না বলের মধ্যে, এটার সাথে ক্রিকেটাররা কত বেশি অ্যাডাপ্টেড হতে পারবেন? দেখুন, অতি অবশ্যই কিন্তু অ্যাডাপ্টেড হতে পারবেন, কারণ আজ থেকে বেশি দিন আগে না, কিন্তু আপনি কয়েকটা ওয়ার্ল্ড কাপ আগেই কিন্তু আপনার লাল বলে ক্রিকেট খেলা হতো, ওয়ার্ল্ড কাপ হতো লাল বলে, এবং আপনি একটা বলে খেলা হতো, আপনি কিন্তু দুই প্রান্ত থেকে কিন্তু আপনার দুটি বলে খেলা হতো না। তো সেই সুযোগ, সেই সময় যখন ক্রিকেটাররা অ্যাডাপ্ট হতে পেরেছে, তাহলে এখন কেন পারবেন না? আর ক্রিকেটে কিন্তু একটা বিষয় সবসময় বলাই হয়ে থাকে যে আপনাকে এই প্রয়োজন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী অ্যাডাপ্টেড হয়ে তারপর কিন্তু ক্রিকেট খেলতে হবে। সো আমার মনে হয় যে ক্রিকেটারদের জন্য এটি অ্যাডাপ্টেড হওয়াটা কোনো বিষয় না, এবং বলে লালা না ঘষলে বা থুতু না লাগালে যে বলে সাইন থাকবে না বা বল সুইং করানো যাবে না, আমার মনে হয় যে এটি অতিরিক্ত এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। যারা বলে সুইং করাতে পারে তারা কিন্তু এমনিতে সুইং করাতে পারবে, সেখানে থুতু লাগানোর কোনো প্রয়োজন হবে না। এবং বলের সাইন এক সাইডে কিভাবে ঘষতে হবে বা কিভাবে এক সাইড ভারী রাখতে হবে, সেই চিন্তাটাও বা সেই বিকল্প প্ল্যানটাও কিন্তু তারা ঠিকই খুঁজে বের করে নেবেন। সো আমার মনে হয় যে এখানে বেশি এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। অ্যাডাপ্টেড অবশ্যই, কিন্তু অ্যাডাপ্টেশন ক্রিকেটারদের সবচেয়ে বেশি, এবং তারাই কিন্তু সবচেয়ে দ্রুত এই অ্যাডাপ্টেশনটা নিতে পারবেন। তবে রাকিব, আমি আবার সেই প্রসঙ্গে ফিরে যাচ্ছি যে এই মুহূর্তে পুরো বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে পাইলট যেভাবে বললেন যে আপনার এই প্রথম শ্রেণীর ক্রিকেট শুরু করার জন্য যদি সব পুরো দলটাকে একটা হোটেলে রাখা হয়, যদি কক্সবাজারে নেওয়া হয়, ইন্ডিভিজুয়াল জায়গায় নিয়ে খেলানো হয়, দেখুন এটা তার একটা প্ল্যান তিনি এটা দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে পুরো দেশের স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা, এখানে প্রত্যেকদিন আমরা যে শুনছি যে 50 জন মানুষ মারা যাচ্ছে, 36 জন মানুষ মারা যাচ্ছে, ধীরে ধীরে এই মৃত্যুর হারটা কিন্তু বাড়ছেই। এবং হাসপাতালগুলোতে কিন্তু আপনার এই মুহূর্তে চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। আপনি টেস্ট করাতে যাচ্ছেন 15 দিনের আগে বা 10 দিনের আগে, আপনি টেস্ট পাচ্ছেন না, আর হাসপাতালের সামনে লম্বা লম্বা লাইন লেগে রয়েছে। সবকিছু মিলে কিন্তু আপনি চরম একটা
মানে দুঃসহ অবস্থা কিন্তু কাইসার ভাই, একটু ইন্টারাপ্ট করি, আমি একটু ইন্টারাপ্ট করি। এই সেটা মুহূর্তে- হচ্ছে যে এবং সেই মুহূর্তে যদি আপনি ক্রিকেট থেকে আনন্দ নিতে চান বা ক্রিকেট না, খেলতে চান, কাইসার সেটা ভাই, আমার একটু মনে হয় যে ইন্টারাপ্ট খুব করি, বিস্ময়কর একটা বিষয় হবে। একটু আন্ডারস্ট্যান্ডিং একটু ঝামেলা হতে পারে। সেটা হচ্ছে যে এই পুরো বিষয়টা বলা হচ্ছে যে ইটস নট লাইক যে আপনি আগামীকালই শুরু করবেন। ইউ শুড হ্যাভ এ প্ল্যান যে আপনার 1 মাস অথবা 15 দিন, 20 দিন, 2 Right, মাস আমি পরে সেটাই বলতে আপনি চাচ্ছি এটা যে করতে আপনি এটার যাচ্ছেন। জন্য কিন্তু আপনার 4 মাস অপেক্ষা করেছেন, আপনি আরো 3 মাস অপেক্ষা করুন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু না, বাট আপনাকে তো একটা প্ল্যান করতে কাইসার ভাই, আমি বলতে কাইসার ভাই, চাচ্ছি, আমাদের পাইলট ভাই যেটা domestic বলতে কিন্তু চেয়েছে সেটা কখনোই হচ্ছে যে এই সময় হ্যাঁ। খেলা হয় না। আমাদের ডোমেস্টিক কিন্তু সবসময় অক্টোবরে শুরু হয়। আর কি আমরা যে ফার্স্ট ক্লাস খেলি লাস্ট 4-5 বছর, যে আমরা ফার্স্ট ক্লাস গুলো শুরু করি আমাদের অক্টোবরের সেকেন্ড উইক থেকে শুরু করি আমরা। তো এই সময় কিন্তু আমরা কখনোই কোনো ক্রিকেটই খেলি না। ডোমেস্টিক বলেন, আমাদের লাস্ট 2-3 বছর হয়েছে হয়তো আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি জুলাই মাসে, কিন্তু আমরা কিন্তু কখনোই জুলাই মাসে আমাদের ফার্স্ট ডোমেস্টিক খেলা হয় না, কারণ এখন বৃষ্টির সিজন আমরা জানি, আর এই মুহূর্তে তো সম্ভবই না। কিন্তু আমরা হয়তো শুরু করব ওই অক্টোবরেই, আমাদের প্ল্যান হয়তো বা অক্টোবরেই। ক্রিকেট বোর্ড যদি সবকিছু নর্মাল থাকে তাহলে কিন্তু অক্টোবরেই তাদের প্ল্যান। আমার ধারণা, আমার এক্সপিরিয়েন্স থেকে আর কি, আমার খেলার এক্সপিরিয়েন্স থেকে, আমরা কিন্তু কখনোই এই সময় ডোমেস্টিক ক্রিকেট খেলি নাই এই জুন জুলাই মাসে। আপনি যদি আপনার কেরিয়ার আপনি চিন্তা করে দেখেন কখনোই কি আমরা জুলাই মাসে খেলেছি কিনা। আমার কাছে তো মনে হয় না যে আমরা জুলাই মাসে খেলেছি। এক্স্যাক্টলি, মানে তার মানে হচ্ছে যে এই সময় তো আমরা খেলি না, কিন্তু আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে আপনি যখনই ফিরেন, আপনি যদি অক্টোবরেও ফিরেন, আপনি যদি সেপ্টেম্বরে ফিরেন, তখনকার পরিস্থিতি কি হবে সেটা আপনার হাতে নেই। তো আপনার যদি একটা প্ল্যান থাকে যে হ্যাঁ, অক্টোবরে যদি স্টার্ট করি, এই বাস্তবতা মেনে আমরা এইভাবে করব। সিচুয়েশন যদি আবার মানে একবারে পিকে যেতে থাকে, আরো যদি উপরের দিকে যায়, তখন আমরা খেলবো না, বাট উই শুড হ্যাভ এ প্ল্যান। মানে আমরা এই কথাটা আমাদের যদি পাই। প্ল্যান হওয়া উচিত কি, যেমন আমার খেলার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, আমি সবসময় দেখেছি যে লাস্ট 2-3 বছরে আমরা অক্টোবরে শুরু করি ফার্স্ট ক্লাস, কিন্তু আমরা কিন্তু বৃষ্টির কারণে 2টা ম্যাচ মিস করি। 6টার মধ্যে 2টা খেলা হয় না বৃষ্টির কারণে। তো ওই সময়টায় আমরা ফার্স্ট ক্লাস শুরু না করে, যেহেতু এবার প্রিমিয়ার লিগের টি-20 খেলার কথা বলেছিলেন, আমরা কিন্তু ওই টি-20 দিয়ে শুরু করতে পারি। কারণ আপনার ওয়েট, আমরা কিন্তু যেটা পাইলট ভাই বললো যে আমরা কক্সবাজারে 2টা মাঠ আছে, ওইখানে চলে গেলাম। ওইখানে গেলে কিন্তু আমরা ওয়েট করতে পারলাম, সকালে বৃষ্টি হলে বিকালে আমরা খেলার চেষ্টা করলাম। এইভাবে আমাদের প্ল্যান করতে পারি, এইভাবে আমরা স্টার্ট করতে পারি আমাদের। যদিও সামনের 2 মাস কি হবে সেটা তো আমরা জানি না, কিন্তু আমাদের সবসময় ওইভাবে একটু চিন্তা করা উচিত। আমাদের ফার্স্ট ক্লাস যখনই আমরা খেলি, আমি সবসময় বলে আসছি, যার সাথে দেখা হয় আমি বলি যে অক্টোবরে যখনই আমরা শুরু করি তখন কিন্তু অ্যাটলিস্ট 2টা ম্যাচ আমরা ফার্স্ট ক্লাস মিস করে ফেলি বৃষ্টির কারণে। তো বেস্ট টাইমটা কিন্তু হয় নভেম্বর, আর কি নভেম্বর থেকে কিন্তু ওয়েদার হয় চমৎকার, ওই সময় ক্রিকেটটা আমাদের জন্য পারফেক্ট টাইম। কিন্তু অক্টোবরে আমরা শুরু করি ক্যালেন্ডারে, কিন্তু আমাদের বৃষ্টির কারণে কিন্তু 2টা ম্যাচ মিস হয়ে যায়। তো 6টার মধ্যে যদি আপনি 2টা খেলাই মিস করে ফেলেন ফার্স্ট ক্লাস, তাহলে কিন্তু এই কারণে কিন্তু আমাদের টেস্ট ক্রিকেট যে বলা হচ্ছে, আজকে আমরা 20 বছর ধরে টেস্ট খেলছি, আমাদের টেস্ট টিমটা কিন্তু ওইখানে যাচ্ছে না বিকজ অফ আমাদের এই প্ল্যানিং এর কারণে। আমাদের টেস্ট ক্রিকেটের প্ল্যানিং এর জন্য কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস প্ল্যানিংটা সুন্দর। আপনি লাস্ট ইয়ারের কথা আমি বলি, লাস্ট ইয়ার আমরা ফার্স্ট ক্লাস শেষ করলাম অক্টোবরের 23 তারিখে আমাদের লাস্ট খেলা ছিল। নভেম্বরের 10 তারিখে আমাদের বিপিএল শুরু হলো। তো 23 থেকে 10 মানে 15 দিন আমরা খেলার বাইরে ছিলাম। বেস্ট টাইমটা আমরা খেলার বাইরে ছিলাম, ওই বেস্ট টাইমে কোনো খেলা ছিল না, কিন্তু আমরা অক্টোবরে শুরু করে 2টা খেলা মিস করলাম বৃষ্টির কারণে। তো আমরা যদি 2 সপ্তাহ পরে শুরু করতাম তাহলে কিন্তু ওই খেলা 2টা মিস হতো না। তো এই প্রত্যেক বছরই কিন্তু এরকম হচ্ছে যে 2টা করে খেলা মিস হচ্ছে। তা আমাদের এইটা নিয়ে আমাদের একটু কাজ করা উচিত যে আমাদের ফার্স্ট ক্লাস খেলা যেন মিস না হয়। বৃষ্টির সময় আমরা কি খেলা দিলে সবাই উপকার হবে, যে বৃষ্টির সময় আমরা কিন্তু এখন যেহেতু এই সময় আমরা কি খেলতে পারি, আমরা এই সময় টি-20 কোন টুর্নামেন্ট খেলতে পারি। আমরা রাজশাহী বা বগুড়া চলে গেলাম, জুন জুলাইতেও কিন্তু আমরা চাইলে টি-20 চালু রাখতে পারি। এইসব প্ল্যান করা উচিত আমাদের পুরা বছরই। প্লেয়াররা যেহেতু আমরা ফার্স্ট ক্লাস প্লেয়ার, আমাদের বেতন দেওয়া হয়, আমরা যেন 12 মাসই খেলার মধ্যে থাকি, সেই সুযোগগুলা করে দেওয়া উচিত। 20 বছর হয়েছে, আমি মনে করি এইসব নিয়ে আমাদের কাজ করা উচিত, যে জুন জুলাই মাসে বৃষ্টির সিজন, এই সময় আমরা কিভাবে খেলা রাখতে পারি। কোন ফরম্যাটটা আমরা খেলবো। বগুড়া যাই, কক্সবাজারে 2টা ভেন্যু, এই 4টা ভেন্যুতে কিন্তু আমরা চাইলেই আপনার 60 থেকে 80টা প্লেয়ার নিয়ে
কি বলেন পালন ভাই, ঠিক না? এইভাবে আমরা কিন্তু খেলার মধ্যে রাখতে পারি। পালন ভাই, আচ্ছা, আমরা আমরা শোনা যাচ্ছে না, আপনি মিউটে আছেন। আচ্ছা আমরা অনুষ্ঠানের একবারে আমি শুধু একটু অ্যাড করে দিই ভাই, একটু অ্যাড করে দিই। আসলে সাথে আমি একমত, কিন্তু লাস্ট 5 বছর যদি জাস্ট 5 বছর কথা বলি, 5 বছর যদি সমস্ত ইভেন্ট গুলো যদি দেখা যায়, লিগ বা বিপিএল, কখনোই কোনো ডেটের সাথে মিলে না। এটা খুবই বড় একটা প্রবলেম বাংলাদেশে, যে খেলাধুলার কোনো পরিকল্পনা নাই। যখন হয়তো 3 দিন আগে বা 10 দিন আগে মন চাইলো যে ঠিক আছে ঢাকা লিগ, বা যখন মন চাইলো বিপিএল, মানে বিপিএলটা বেসিক্যালি তাও আগে থেকে 1 বছর আগে থেকে সেট থাকে, বা বিসিএল শুরু হয়ে যায়, বা এখন ফাঁকা আছে কি বলে এনসিএল শুরু। এইভাবে হতে পারে না। আমার কাছে মনে হয় যে একটা রেগুলার আমাদের বছরের কিন্তু সুন্দর একটা ওয়েদার ফোরকাস্ট আছে, যেটা হচ্ছে প্রত্যেক বছর একই টাইপের। যে সেপ্টেম্বরে যে আমাদের রেনি সিজন শেষ হয়, জুলাই মাঝে মাঝে ইয়ে থাকে, যেটা আমি একদম একমত যে এরকম টাইমে আমরা কিন্তু টোয়েন্টি খেলতে পারি। সবকিছু যদি আপনি সুন্দর আগে থেকে প্ল্যান করেন, এইভাবে একটা মেনটেন করে আমরা প্রত্যেক বছর এইভাবে করতে পারি। যেমনটা আমি বলি, ফার্স্ট ক্লাস খেলা হয়েছে গত সিজনে, আপনার একটা না ফার্স্ট ক্লাস খেলা হলো বিপিএল এর আগে, যে জাস্ট শীত পড়বে এরকম সময় সব গ্রাস উইকেট খেললেন। তো এমন তো হয় বাংলাদেশকে হোমে তো স্পিন ট্রাকে খেলতে হয়, স্পিনেও তো আপনাকে স্ট্রং হতে হবে। তো আপনি একটা সেশন রেখে দিলেন যে ঠিক আছে একদম আমি মে জুনে দিয়ে খেলবো স্পিন ট্রাকে, যখন পুরো কোনো ঘাসই থাকবে না উইকেটে। আমি প্রথমে খেলবো শুধু গ্রাস উইকেটে ফার্স্ট ক্লাসের জন্য, গ্রাস উইকেটে খেলবো, এবং ফার্স্ট ক্লাসও খেলবো আবার এমন একটা সময়ে যখন কিনা শুধুমাত্র ড্রাই উইকেট, যখন কিনা শুধু বল ঘুরবে। তো সবকিছু হচ্ছে প্ল্যান। আপনি বোদ্ধাদেরকে নিয়ে, আমার কাছে মনে হয় যারা ক্যাপ্টেন বিসিএল বা ফার্স্ট ক্লাসে যারা ক্যাপ্টেন্সি করেন, ভালো ভালো কোচ যারা আছেন, ভালো ভালো আম্পায়ার যারা আছেন, ভালো ভালো ম্যাচ রেফারি যারা আছেন, সবাইকে নিয়ে একটা কোঅর্ডিনেশন মিটিং হওয়া উচিত পরিকল্পনার জন্য, যে কোন সময়ে ফিকচারে কোথায় কিভাবে খেলা হবে, কোন মাঠে খেলবো, কোন সিজনে কোথায় যাব। এই পরিকল্পনা আমার মনে হয় যে কখনো এখন পর্যন্ত 20 বছর আমি দেখি নাই। বাট এটাই সবচেয়ে বড় প্রবলেম। পাইলট ভাই, এটা নিয়ে আমরা আরেকটা পর্বে নিশ্চয়ই এটা নিয়ে আরেকটু ডিটেল আলাপ করতে পারবো আমরা এই আয়োজনের শেষ পর্যায়ে। আপনি জাস্ট হচ্ছে এই লকডাউনের সময় আমরা তো ন্যাশনাল ক্রিকেটার বা ফার্স্ট ক্লাসের ক্রিকেটারদের কথা বললাম, এর বাইরে সারা দেশে অসংখ্য ক্রিকেটার ছড়িয়ে আছে যারা হয়তো তাদের স্থানীয় লিগ খেলে অথবা পাইপলাইন আছে, এজ লেভেল ক্রিকেট খেলে। ওনাদের জন্য যদি একটু টুকটাক কিছু পরামর্শ দেন যে এই সময়টা আসলে তারা নিজেদেরকে কিভাবে ক্রিকেটের সঙ্গে আমি এটা বলবো, চেইন অফ কমান্ডের মতো একটা জিনিস হওয়া উচিত আমার কাছে মনে হয়। রাকিব ভাই, ন্যাশনাল টিমে আমার মনে হয় যারা কিন্তু আলটিমেটলি সব ফলোয়ার, ন্যাশনাল টিমের যে স্ক্রিপ্টটা দিয়েছে ফিটনেসের জন্য এই মুহূর্তে, সেই ফিটনেসের এটা ডিভিশনে চলে যাওয়া উচিত। ন্যাশনাল টিমকে যেটা দিয়েছে, ডিভিশন চলে যাবে হচ্ছে ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্ট চলে যাবে হচ্ছে এজ গ্রুপে। একটা মানে আমার কাছে মনে হয় প্রেসক্রিপশনের মধ্যে যে সবার কাছে ইনফরমেশন চলে যাবে, এবং যারা যারা এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে তারা ওইভাবে যেন ফলো আপ করতে থাকে। এবং ইনিশিয়ালি যদি আমরা ওইভাবে বললাম না যে যদি খেলা ওইভাবে শুরু করতে পারি, তখন দেখবেন একটা না একটা পথ বেরোবে। আপনাকে তো কোথাও না কোথাও রিস্ক নিতে হবে এবং পৌঁছাতে হবে। তারপরে আপনি স্টেপ বাই স্টেপ একটা জায়গায় কনফার্ম ডান করার পরে সেকেন্ড স্টেপে আপনি সেকেন্ড ফেজে একটা চিন্তা করতে পারবেন যে না আমি অন্যান্য খেলাগুলো আসতে যেতে পারি কিনা। কায়সার ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে রোজ বোল স্টেডিয়ামে 8 তারিখ থেকে যে টেস্ট ম্যাচটা শুরু হচ্ছে, দর্শক শূন্য মাঠে খেলা হবে, ম্যানচেস্টারের দুটো ম্যাচও দর্শক শূন্য মাঠে হবে। সাদা পোশাকের ক্রিকেট কেমন আসলে ইংল্যান্ডের মাটিতে মনে হবে আপনার কাছে টিভিতে যখন দেখবেন? না, এখন দেখুন সব জায়গায় কিন্তু দর্শক শূন্য হচ্ছে। এই যে আমরা লা লিগা দেখছি, এই যে আমরা ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ দেখছি, কালকেও আপনার এই ম্যাচ আছে, লিভারপুল এবং ম্যানচেস্টার ম্যাচ রয়েছে কালকে। সেই ম্যাচ দেখার জন্য কিন্তু আমি আমার ফেসবুকে দিয়ে রেখেছি, নোটিফিকেশন দিয়ে রেখেছি। সব ম্যাচগুলো হচ্ছে কিন্তু আপনার এখন দর্শক শূন্য ম্যাচ। আর ফুটবলের দর্শক শূন্য ম্যাচ আপনি কিন্তু হয়তো সেরকম ভাবে আয়োজন করতে পারবেন, কিন্তু ক্রিকেটে আমার মনে হয় যে ক্রিকেটে দেখবেন আপনি যে ফুটবলে যে ম্যাচগুলো হয়েছে সেখানে কিন্তু আপনি দর্শকদের একটা সাউন্ড কিন্তু শোনা যায়। কারণ টেলিভিশনে আমরা যারা দেখি তারা কিন্তু দর্শকদের একটা আওয়াজ কিন্তু ঠিকই টের পেয়ে যায়, বা দর্শকদের একটা আওয়াজ তারা কিন্তু সেরকম ভাবে একটা সাউন্ড তৈরি করে দেন আর কি। কিন্তু ক্রিকেটে আমার মনে হয় না যে এটি আপনি করতে পারবেন, কারণ একটা 4 যখন হবে বা একটা 6 যখন হবে বা একটা উইকেট যখন পড়বে, তখন কোনো ধরনের উল্লাস হবে না, কোনো ধরনের আনন্দ হবে না। তো আমার মনে হয় যে সেটিও একটা ইউনিক বিষয় হবে, সেটি দেখার জন্যও কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি। এবং তার চেয়েও আমি কিন্তু অপেক্ষায় বেশি থাকবো যে আইসিসি যে কোড অফ কন্ডাক্ট বেঁধে দিয়েছে, কোড অফ কন্ডাক্ট বলাটা ঠিক হবে না, বলা উচিত যে আপনার যে স্বাস্থ্য বিধির জন্য যে বিধিবিধান বেঁধে দিয়েছে সেটি ক্রিকেটাররা কিভাবে ফলো করেন। যে একটি উইকেট পাওয়ার পর তাদের কোনো ক্রিকেটারকে কি সেই ক্রিকেটারকে বা সেই বোলারকে কি প্লেয়াররা জড়ায় ধরবেন, বা সেঞ্চুরি করার পর সেই অপর পাশ থেকে যখন আরেকজন ব্যাটসম্যান আসবেন, নন স্ট্রাইকার ব্যাটসম্যান, তিনিও কি তাকে জড়ায় ধরবেন। সো আমার মনে হয় যে সবকিছু কিন্তু একটা জটিল পর্যায়ে ফেলে দিয়েছে আমাদেরকে এই কোভিড-19। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে মানুষ সবসময় জেতে, মানুষ কখনো হারে না। সেটা একটু সময় লাগবে, কিন্তু তারপরও আমি মানে আশাবাদী এবং আমি দৃঢ় বিশ্বাসী
যে মানুষ অবশ্যই জিতবে এবং ক্রিকেট আবার কিন্তু দাপটের সঙ্গে, শুধু ক্রিকেট না কিন্তু আবার দাপটের সঙ্গে মাঠে আবার ফিরে আসবে। আশরাফুল, একবারে আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ইংল্যান্ড টিম প্রথম টেস্ট ম্যাচ জোর উঠতে পারছেন না, বেন স্টোকস হচ্ছে টিমটাকে লিড করবেন, মানে ওয়েস্ট ইন্ডিজ টিমটা 1 মাস আগে গেছে, তাদের একটা প্রিপারেশন হচ্ছে, সবাই কিন্তু বেঞ্চে তাদের প্রচুর ব্যাকআপ রেখেছে যে কেউ যাতে অসুস্থ হলে সঙ্গে সঙ্গে তাকে রিপ্লেস করা যায়। ওয়েস্ট ইন্ডিজ 10 জন এক্সট্রা প্লেয়ার নিয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের যে স্কোয়াড দেখেছেন, ইংল্যান্ডের যে এরকম স্কোয়াড দেখেছেন, মাঠের ক্রিকেট কতটা আসলে এক্সাইটিং হবে মনে হয়? আসলে ইংল্যান্ডের সবসময় টাফ যে কোনো টিমের জন্য ওদের কন্ডিশনে, যেহেতু কিন্তু এই সময়টা জুলাই মাসটা বেস্ট টাইম ইংল্যান্ডে ক্রিকেট খেলার জন্য। ওয়েদারটা অলমোস্ট আমাদের মতনই থাকে, 32 ডিগ্রি এরকম গরম থাকবে, উইকেটটাও ভালো পাবে। কিন্তু খেলাটা যেহেতু ডিউক বলে খেলা হবে, ইংল্যান্ড তো ডেফিনেটলি এগিয়ে থাকবে। তারপর আমি বলবো যে ওয়েস্ট ইন্ডিজ আশরাফুল তো সেকেন্ড হোম মনে হয়। না, ওয়েস্ট ইন্ডিজ তো আপনার ওয়েস্ট ইন্ডিজের পেস অ্যাটাকটা খুবই চমৎকার। ওয়েস্ট ইন্ডিজের 3টা কি প্লেয়ার তাদের নাই, যায়নি ট্যুরে। তো তারপর আমি মনে করি যে এক্সাইটিং একটা টেস্ট ম্যাচই হবে আর কি, যেহেতু ওয়েস্ট ইন্ডিজের পেস অ্যাটাকটা ভালো, এই দিক দিয়ে আমি মনে করি যে একটা ভালো একটা টেস্ট ম্যাচ আমরা দেখবো। দর্শক ছাড়া দেখবো, কিন্তু আমরা ওয়েট করছি। টিভিতেও তো আসলে অনেকদিন হচ্ছে লাইভ খেলা দেখি না, তো এটার জন্য আসলে অ্যাটলিস্ট আমরা এই টক শো থেকে বেঁচে যাব খেলা শুরু হলে। পাইলট ভাই, শেষ কথা কিছু বলতে চান? ভাই, হ্যাঁ হ্যাঁ, শেষ কথা কিছু বলতে চান কিনা? আপনি শেষ করেন, ফিনিশ 6 মারেন আইসিসি ট্রফির মতো। ও একদম স্লগ ওভারে না, থ্যাংক ইউ রাকিব ভাই, খুব সুন্দর সুন্দর কিছু কথা হলো। আমার মনে হয় যে জানি না কি বলে শেষ করবো, বাট মুক্ত হোক। পাইলট শেষে নেটওয়ার্ক খারাপ হয়ে গেছে। ওকে, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুল এবং এম কায়সার ভাই, আপনাদের 3জনকে অনেক অনেক ধন্যবাদ। আমরাও আসলে পরিবর্তিত পরিস্থিতিতে কেমন ক্রিকেট আসলে হয় সেটি দেখার অপেক্ষায় আছি। দর্শক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। পাইলট ভাই, কি শেষে আপনার নেটওয়ার্ক খারাপ হয়ে গেল?